ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবে পড়ছি। তিনি লিখেছেন, লোকটার এমন মুমূর্ষ অবস্থা দেখে রীতিমতো আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম। হাতে পায়ে অসংখ্য কাটা ছেঁড়া, মাথা ফেটে রক্ত ঝরছে, আর বুকের মধ্যে যেন একটা প্রকাণ্ড গাছের ডাল ঢুকিয়ে দিয়েছে। লোকটা এমন মৃতপ্রায় অবস্থায় বলছে, আমাকে টানা ইচ্ছা করো না, আমার সময় ফুরে এসেছে। আমি যা যা বলছি শুনে রাখো, আর দয়া করে ছোট্ট বাক্সটা আমার পরিবারের কেউ জীবিত থাকলে তাকে দিয়ে দিও। আসসালামু আলাইকুম প্রিয় যশু ভাই এবং শ্রোতা বন্ধুরা, আমি ইমরান এইচ খান আবারও ফিরে এলাম ভিন্ন রকম এক ঘটনা নিয়ে। আমি ভৌতিক কথার একজন সম্মানিত ব্লু ডায়মন্ড স্টোরি টেলার, আর এটা আমার ব্লু ডায়মন্ড হিসেবে লেখা পঞ্চম ঘটনা। আমার জানা মতে আজকের যে ঘটনাটা আপনারা শুনতে চলেছেন, এই বিষয়ের উপরে আগে কেউ এভাবে ঘটনা লিখে বলে আমার মনে হয়নি। আমরা সচরাচর যে ঘটনাগুলো শুনি তাতে দেখা যায় কোনো কালো জাদুকর হয়তো বা কালো জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি করে, এবং পরে কোনো ভালো কবিরাজ বা তান্ত্রিক এসে সেই কালো জাদু নষ্ট করে দেয়, অথবা কালো জাদুকরকে জিনের মাধ্যমে হত্যা করে ফেলে। তবে আজকে আমি স্বয়ং এক কালো জাদুকরের ঘটনা নিয়ে এসেছি। পুরো ঘটনাটি কালো জাদুকরের মুখে শুনবেন, জানতে পারবেন তার কালো জাদুকর হয়ে ওঠার গল্প এবং তার শেষ পরিণতি, এবং কি আরো অনেক কিছু ছিল যা আপনাকে নিয়ে যাবে এক ভিন্ন জগতে। তাহলে চলুন ভিন্ন রকম এক ঘটনায় প্রবেশ করে ফেলি। কাগজের লম্বা একটা ছুটি পেয়ে আমি সহ 4 বন্ধু মিলে ঠিক করি আমরা কক্সবাজার বেড়াতে যাব। প্ল্যান অনুযায়ী 3 দিন পরে রাতের কোচে যাত্রা শুরু করলাম কক্সবাজার উদ্দেশ্যে। সারা রাত জার্নি করে সকালবেলায় কক্সবাজারে উপস্থিত হলাম আমরা 4 বন্ধু। আগে থেকেই হোটেলে বুকিং করা ছিল, আর তাই সরাসরি আমরা হোটেলের রুমে চলে যাই। ফ্রেশ হয়ে হোটেল স্টাফকে দিয়ে খাবার অর্ডার করে, যেহেতু সারা রাত জার্নি করেছি তাই খাবার খেয়ে আমরা 4 বন্ধু লম্বা একটা ঘুম যখন ভাঙলো তখন বিকেল 4টা বাজে। আমাদের প্ল্যান ছিল নতুন কিছু করার, কেননা এর আগে কক্সবাজার বিচে অনেক এসেছি, তাই আমরা ঠিক করেছিলাম এবার আমরা একটা রাত কাটাবো হিমছড়ির পাহাড়ে গহীন জঙ্গলের মধ্যে। এই জন্য অবশ্য সাথে করে কিছু ক্যান্ডেল লাইট এবং প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র সাথে করে নিয়ে এসেছিলাম। প্রায় 4:30টার পরে আমরা 4 বন্ধু বের হলাম হিমছড়ি পাহাড়ের উদ্দেশ্যে। যাওয়ার সময় মার্কেট থেকে কিছু শুকনো খাবার এবং আরো কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিলাম। 20 থেকে 25 মিনিটের মধ্যে আমরা হিমছড়ি পাহাড়ে পৌঁছে গেলাম। আমরা তখন সকল দর্শনার্থীর সাথে ঘুরে ঘুরে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম, আর দেখছিলাম কোথা থেকে পাহাড়ের পেছনে থাকা গহীন অরণ্যে প্রবেশ করা যায়। আমাদের মধ্যে থাকা এক বন্ধু হিমছড়ি পাহাড়ের ঝর্ণা থেকে 2 পানির বোতল সংগ্রহ করে ব্যাগে রাখলো এবং পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠে 4-5টা দেখতে লাগলো। কি মনোরম পরিবেশ! আল্লাহর সৃষ্টি সত্যি অসাধারণ। এরপর আমরা পাহাড় চূড়ার উপর থেকে দেখতে পেলাম আশেপাশে কোনো রাস্তা নেই, পেছনে থাকা একটা গহীন অরণ্যে যাওয়ার মতো, এবং চারিপাশে যেন শুধু খা বালু চর আর পাহাড়। কিছুক্ষণের মধ্যেই গার্ডদের বাঁশির শব্দ পেলাম। তখন সবাই বলা বলি করছিল আজকের মতো সময় শেষ, এবার নেমে যেতে হবে। সন্ধ্যার পর এখানে থাকা একদম নিষিদ্ধ। আমরা তখন সুযোগ খুঁজছিলাম কিভাবে গার্ডদের এড়ানো যায়। একটা সময় সেই সুযোগটা পেয়েও গেলাম। গার্ডরা যখন অন্য সব দর্শনার্থী নিয়ে ব্যস্ত, তখন আমরা এক ফাঁকে একটা সরু এবং ঢালু রাস্তা দিয়ে নিচে নেমে গেলাম সেই গহীন অরণ্যের দিকে। কেউ দেখতেও পেল না যে আমরা 4টা প্রাণী সবার নজর এড়িয়ে গহীন জঙ্গলে প্রবেশ করেছি। সন্ধ্যার অন্ধকার ইতিমধ্যে দিনের আলোকে গ্রাস শুরু করেছে। চারপাশে ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে। এর মধ্যে আবার এই ঢালু পাহাড়ি রাস্তা, রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছিলাম আমরা 4 জন। আরো প্রায় আধা ঘন্টা পরে আমরা নিচে থাকা সেই জঙ্গলের মধ্যে গিয়ে পৌঁছালাম। এতটা শারীরিক কষ্ট করার পরেও আমরা খুব খুশি ছিলাম, কেননা নতুন অ্যাডভেঞ্চার, নতুন পরিবেশ এভাবে উপভোগ করব, এসব ভেবে মন খুশিতে নেচে উঠল। এরপর আমরা জঙ্গলে আরো কিছু গহীনে গিয়ে ঠিক করলাম এখানে আজকের রাতটা কাটাবো। এরপর অল্প আলোতে আমরা আমাদের প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নিলাম। একটা প্রকাণ্ড গাছের নিচে ফোল্ডিং সিস্টেমের পাটি এবং মাদুর বিছিয়ে তাতে আমরা বসলাম। মনে রাখা ভালো যে আমরা যে 4 জন বন্ধু ছিলাম তারা হচ্ছে আরিফ, শফিক, জমাদ্দার এবং
আমি ইমরান এইচ খান। আরিফকে তো আপনারা আগেও কাশেম পাগলার ঘটনায় চিনেছেন। হ্যাঁ, সেই আরিফ। আমরা সেই সফরের সঙ্গে ছিলাম আমার মামাতো ভাই। তো আবারও ঘটনায় ফিরে আসি। গাছের নিচে পার্টিতে বসে বসে আমরা গল্প সল্প করছিলাম। তখন আরিফ বলল, ইমরান ভাই, চারিপাশে তো অন্ধকার ঘনিয়ে আসছে, সাথে টর্চ লাইটটা কি জ্বালাবো? তখন আমি বললাম, আরে না, এখন লাইট জ্বালালে কাঠটা হাতে পড়ে যাবো, কিন্তু আপাতত দুটো কয়েল জ্বালিয়ে দে। মশাতে রক্ত চুষে চুষে খাচ্ছে আমাদের কাছকে মেরিয়ে ফেলবে। আরিফ কয়েল জ্বালিয়ে দিল। আর আমাদের মধ্যে থাকা জমাতার মণ্ডল বলে উঠলো, বন্ধু, সিগারেট প্যাকেটটা দাও তো। হ্যাঁ দাও, বড্ড বিড়ি নেশা রাখছে। এরপর চারজন মিলে সিগারেটটা টানতে লাগলাম আর খেয়াল করতে লাগলাম আশেপাশের গার্ডদের কোনো আনাগোনা আছে কিনা। এভাবে কেটে গেল আরো ঘন্টা খানেক। এবার আমাদের মধ্যে থাকা শফিক তখন বলে উঠলো, আচ্ছা, এখন তো রাত 11টা বাজে, হালকা আলোর ব্যবস্থা করলে খাবারগুলো খেয়ে নেওয়া যাবে, নয়তো আবার খাবারগুলো নষ্ট হয়ে যেতে পারে। এরপর আমরা একটা টর্চ লাইট জ্বালিয়ে সেখানে মাটির দিকে আলো নিক্ষেপ করে খাবার খেতে শুরু করলাম। খাবার খাওয়া শেষ করে আমরা সবাই একটা করে সিগারেট জ্বালিয়ে গল্প করা শুরু করলাম। এভাবে কথায় কথায় রাত গভীর হচ্ছিল। তখন আনুমানিক রাত 12টা 30 মিনিট বা 40 মিনিটের মতো হবে। হঠাৎ দেখতে পেলাম কোথা থেকে যেন একটা 60 থেকে 70 বছরের মুরব্বী লোক আমাদের উপরে হুমড়ি খেয়ে পড়লো। প্রিয় শ্রোতা বন্ধুগণ, এতক্ষণ তো ভূমিকা শুনলেন, এখন মূল ঘটনায় আসা যায়। আচমকা লোকটার আগমনে আমরা সব মোটামুটি ভূত দেখার মতো ভয় পেয়ে যাই। আরিফ তো রীতিমতো ওমাগো বলে আর্তনাদ করলো। আমরা দেখতে পেলাম লোকটা ভীষণ ভাবে আহত হয়েছে আর তার হাতে পায়ে কাঁটা ছোড়া লাগছে এবং সেখান থেকে রীতিমতো রক্ত ঝরছে। তার থেকেও ভয়ঙ্কর বিষয় হচ্ছে তার বুকের মধ্যে একটা প্রকাণ্ড গাছের ডাল ঢুকানো আছে। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই আমরা হুঁশে ফিরে এলাম এবং বললাম, তাকে বাঁচাতে হবে, হাসপাতালে নিয়ে যেতে হবে। এসব শুনে লোকটা বলে উঠলো, বাবারা, তোমরা কে জানি না, তবে আমাকে নিয়ে ব্যস্ত হয় না। আমার আর কিছুক্ষণের মধ্যে মারা যাবো, আমার সময় ফিরে এসেছে। এসব শুনে শফিক বলে উঠলো, চাচা, আপনি চিন্তা করবেন না, আমরা আপনাকে নিয়ে হাসপাতালে যাব, আপনি আবার সুস্থ হয়ে যাবেন। এরপর বাকিরা বললো, হ্যাঁ ঠিক কথা, চোখের সামনে এভাবে কাউকে মরতে দেওয়া সম্ভব নয়। এবার লোকটা ভাঙা ভাঙা কণ্ঠে বলল, তোমরা যদি বিরক্ত হও তাহলে আমি কষ্ট করে অন্য কোথাও গিয়ে মরি। সত্যি বলতেছি, আমার সবাই ফুরিয়ে এসেছে, আমাকে বাঁচানো সম্ভব না। আর এই মৃত্যুকে আমি জেনে শুনে মেনে নিয়েছি, এটা আমার পাপের শাস্তি। আমি বললাম, কি বলছেন আপনি? কিসের পাপ, কিসের শাস্তি? আপনি আমাদের বাধা দিবেন না, হাসপাতালে নিয়ে গেলে আপনি সুস্থ হয়ে যাবেন। লোকটা এবার ধমকে সুরে বলল, হাই, আমি যা বলতেছি মন দিয়ে শোনো, নয়তো তোমাদেরও কিন্তু আমাদের মতো মেরে ফেলবে শয়তানগুলো, বুঝতে পারলে? আমাকেও মেরে ফেলবে, এরকম তোমাদেরকেও মেরে ফেলবে। এখন আর কথা পারে না, যা বলি শোনো। পরে লোকটা তার লুঙ্গির কোচ থেকে ছোট্ট একটা পলিথিন বের করলো এবং আমরা দেখতে পেলাম তার মধ্যে সাদা সাদা পাউডার জাতীয় কিছু একটা আছে। এবার লোকটা পলিথিনটা আমাদের হাতে তুলে দিয়ে বলল, এই সাদা পাউডারটা দিয়ে আকারের একটা বড় আকারের একটা বৃত্ত আঁকো আমাদের চারপাশে। খেয়াল করো, বৃত্ত যেন ঠিকঠাক মতো হয়, কোথাও যেন বাকি না থাকে, ঠিক আছে? তাড়াতাড়ি কাজটা করো, শয়তানগুলো আসতেছে, এখনই কিছুক্ষণের মধ্যে চলে আসবে হয়তো বা। এবার কেন জানি আমরা লোকটার কথায় সিরিয়াস হলাম। তাড়াতাড়ি আমাদের চারপাশে ঘিরে একটা বৃত্ত আঁকলাম। এরপর আবার এসে বসলাম লোকটার কাছে। দেখতে পেলাম জমাতার তার ব্যাগ থেকে বায়োটিন বের করে ক্ষতস্থান পরিষ্কার করার চেষ্টা করছে। এবার লোকটা তার সাথে অন্য ছোট্ট একটা বাক্স আমাদের হাতে তুলে দিয়ে বলল, বাবারা, এই বাক্সটা আমার পরিবারের কেউ জীবিত থাকলে তার হাতে তুলে দিও, বাক্সের উপরে আমার ঠিকানা লেখা আছে। এরপর আমরা জিজ্ঞেস করলাম, চাচা, কে আপনি, আর আপনার এমন অবস্থা হলো কিভাবে? এবার সে আহত অজ্ঞাত লোকটা বলতে শুরু করলো। আমি বোঝার সুবিধার্থে তার মতো করে বলার চেষ্টা করছি, আমি একজন কালো জাদুকর, বা ওই যে ইংলিশে বলে না, ব্ল্যাক ম্যাজিশিয়ান। আমার নাম কানাই, সবাই আমার কানাই ফকির নামে টেনে, বুঝতে পারলা? আমি মূলত আমার কিশোর বয়সে হেলা নিয়ে এসেছিলাম। শুরুটা হয়েছিল কিছুটা এভাবে, আমাদের গ্রামের বড়লের একটা মেয়ে ছিল, মেয়েটা দেখতে এতটা সুন্দর ছিল, ভাষায় প্রকাশ করতে পারবো না। মেয়েটার গায়ের রং দুধে আলতা ছিল, ডাগর ডাগর চোখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট,
লম্বা কালো চুল, কি সুন্দর রে, কি সুন্দর মায়াটা, যেন ছেলের হুশ ফিরে যাবে, যে কোনো ছেলের হুশ একেবারে পুড়ে যাবে ওইরকম। তখন আমি অষ্টম শ্রেণীর ছাত্র ছিলাম, যৌবন সোয়া লাগছিল অন্য সব ছেলেদের মতো। আমিও মেয়েটার প্রথমবার মতো দেখি প্রেমে পড়ে যাই। মেয়েটার নাম ছিল জ্যাসমিন। জ্যাসমিন ছিল গ্রামের বড়লের মেয়ে, আর আমি ছিলাম সাধারণ কৃষকের পরিবারের ছেলে। আমার বাবা ছিল না, সে অনেক আগে মারা গিয়েছিল। পরিবারে আমি একটা ছোট্ট ভাই আর মা ছিলাম। জমি জমা বর্গা দিয়ে আমরা কোনো রকমে খেয়ে দিয়ে দিন পার করতাম। তো এইভাবেই চলছিল অনেকগুলো দিন। এবং জাসমিনকে দেখলে যেন মনে হতো আমার সার্ভার সব কিছু স্থির হয়ে গেছে, শুধু তার দিকে তাকাতে একটা মন চাইতো। একদিন জাসমিনকে রাস্তার এক পাশে পেয়ে প্রেমের প্রস্তাব দিয়ে দিই। বেটা আমার গালের দিকে একটা থাপ্পড় মারলো, জোরে একটা থাপ্পড় মারলো। আমি তো তখন মন খারাপ করে বাড়িতে চলে আসি, আর মনে ঠিক করলাম এই মেয়ের দিকে আর কোনোদিন তাকাবো না। যাক, সেদিনের মতো পার হয়ে গেল। কিন্তু পরের দিন লোকজন একেবারে এসে আমাকে ধরে একেবারে মোড়ের বাড়িতে নিয়ে গেল। মোড়ের বাড়িতে যাওয়ার পর জানতে পারলাম মেয়েটা অর্থাৎ জাসমিনের নাকি তার বাবার বিচার দিয়েছে। আমি নাকি জাসমিনকে কুপ্রস্তাব দিয়েছি, খারাপ আচরণ করার চেষ্টা করছি। এই শুনে মা বলেছিল, না মোর সাহেব, না মোর সাহেব, আমার পোলা এসব কিছু করবার পারে না, কখনোই পারে না। আমার পোলারে এমন খারাপ শিক্ষা দেই না, আমি দেই নাই। এবার বড় সাহেব আর তার কিছু সামসারা বলল, জোরের বার, বড় গলা, এত সাহস কেমন হয়? তোমার পোলা আমার মায়ার এই কুপ্রস্তাব দিছে, এর বিচার হওয়া জরুরি, নয়তো কাল আবার কোন ফইন্নির পোলা আমার মায়ার দিকে কোন উত্তর দিব। এবার মরল এবং তার সঙ্গপাঙ্গ মিলা আমার মাথা চুলকাইটা আমার টাক বানায় দেয়, মাথায় খোল ডালে দেয়, জুতার মালা পরায় পুরা গ্রাম ঘুরাইলো, আমার লজ্জা দিল, লজ্জা লজ্জা। সেদিন খুব অপমানিত বোধ করছিলাম। সেদিন বাড়িতে ফেরার পর মা আমাকে কাঁদতে কাঁদতে অনেক বলেছিল এর সময় তোকে কি পেটে ধরছিলাম, এইভাবে কষ্ট দিলি, হ্যাঁ, এইভাবে পুরো গ্রামের সামনে আমার ছোট করলি, এর থেকে তো মরে গেলেই তো ভালো হতো। আর সেদিন মনে মনে প্রতিজ্ঞা করছিলাম, কিছু না করেও যেহেতু এত বড় অপমানিত হইতে হয়েছে, তাহলে এবার আমি এটাই করবো। জ্যাসমিনের দেমাগ ভাইয়া ঘোরা করে দেব। সেই যে স্কুল ছাড়লাম, আর স্কুলের মুখের দিকে তাকায় নাই। জানো না, সবাই আমাকে অনেক অপমান করে কথা বলতো, কেমন দিকে তাকায় তো না। দিনের বেলায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম, ঠিকঠাক মতো খাবার খেতাম না। এভাবে কাটতেছিল দিনকাল। এরপর একদিন 2 গ্রাম পরে একটা শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় এক তান্ত্রিক গোষ্ঠীর লোককে দেখতে পেলাম। লোকটা শ্মশানের ভেতরে একটা বড় গাছের নিচে বসে বসে ধ্যান করতেছিল। সবাই প্রায় সন্দেহ হয়ে গেছিল। আমি তখন আর কিছু না ভেবে লোকটার পাশে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর লোকটা দেখলাম চোখ মেলে তাকালো আর আমাকে অবাক করে বলল, তারাই তুই যা চাইছিস ওটাই হবে, কিন্তু এর জন্য তোর শিক্ষা নিতে হবে, নিজেকে এভাবে প্রস্তুতি করতে হবে, ঠিক আছে, প্রস্তুত করতে হবে তোকে। আমি বললাম, বাবা আপনি আমাকে শিক্ষা দেন, আমি আপনার কাছ থেকে শিখতে চাই, আমি আপনার শিষ্য করে নেন, আপনি আমাকে শিষ্য করে নেন। আমি এভাবে আর মানতে পারতাছি না, আমার প্রতিশোধটা চাই। কিছু না করেও আমি নিজে আজ অপরাধী, সবার চোখে খারাপ হয়ে গেছি, তাই আমি প্রতিশোধ চাই, খারাপ হয়ে বাঁচতে চাই, আমার আর ভালো হওয়ার ইচ্ছা নাই। এবার তান্ত্রিক মশাই বলল, ঠিক আছে, এই রাগটাকে পুষে রাখ, পরবর্তীতে তোর অনেক কাজে আসবে। আজকের মতো তুই বাড়ি ফিরে যা, কাল সময় করে আবার আসবি। আসুন, সাথে করে একটা পুরুষ চড়ুই পাখি নিয়ে আসবি, কেমন? আমিও তান্ত্রিকের কথা মতো সেদিনের মতো চলে আসলাম এবং মোটামুটি তারপরের দিন গেলাম। অনেক কষ্ট করে পুরুষ চড়ুই পাখি ধরে তান্ত্রিকের কাছে চলে যাই। তান্ত্রিকের তখন আগুন জ্বালায় বসছিল। আমি তখন তান্ত্রিকের কাছে গেলাম এবং ধরে আনা চড়ুই পাখিটা তার হাতে তুলে দিলাম। তান্ত্রিক চড়ুই পাখিটা হাতে নিয়ে কিছু মন্ত্র বললো এবং পাখিটাকে গোসল করানোর মতো করে পরিষ্কার করলো। এরপর আমাকে বলল, কানাই তুই যা, ওই খাল থেকে দুটো ডব নিয়ে আয়, যা। এখন তো ভোর সন্ধ্যা, আর পেছন থেকে অনেকে ডাকাডাকি বা অদ্ভুত কিছু শুনতে পাস, কিন্তু কোনোভাবে পিছনে তাকাবি না, কেমন? পিছনে তাকালে তোর কোনো ক্ষতি হবে, বুঝতে পারছস? সেই সাথে তোর মধ্যে থাকা বিশেষ শক্তিটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। যা বললাম মাথায় রাখিস কিন্তু।
যা কিছু হয়ে যাক, ভয় পাওয়া যাবে না, পিছনে তাকানো যাবে না, বুঝতে পারছস? এরপর আমি তান্ত্রিককে জিজ্ঞেস করলাম, আমার মাঝে কি বিশেষ কোনো শক্তি আছে? জবাবে তান্ত্রিক বলল, না, এখন না, সময় হলে তো নিজেই জানতে পারবি। এখন যা, গোসল করে আয়। এরপর আমি তান্ত্রিককে সেখানে রেখে পাশের খাল থেকে গোসল করে আসি। কিন্তু মাঝে অবশ্য তেমন কোনো সমস্যা হয়নি। এরপর তান্ত্রিক আমাকে নিয়ে যজ্ঞ করা শুরু করে। প্রথমে তান্ত্রিক তার সামনে থাকা আগুনের কয়েকটা কাঠ এবং ঘি রেখে দিল। আবারও আগুনটা যেন দাও দাও করে জ্বলে উঠল। এবার তান্ত্রিক আমাকে বলল, কানাই বাবা, তোর হাতটা এদিকে দে তো। আমি হাতটা তার দিকে বাড়াতে সে আমার হাতটা খপ করে ধরে ফেলল এবং আঙ্গুলের মাথাটা কেটে কয়েক ফোঁটা রক্ত বের করে নিল। তারপর সে রক্ত চড়ুই পাখির শরীরে লাগিয়ে দিল। চড়ুই পাখিটা আগুনে ওপরে অল্প অল্প আগুন রীতিমতো দাও দাও করে চলতেছিল। চড়ুই পাখির বাচ্চা ছটফট করতে করতে একসময় পুড়ে মারা গেল। এবার তান্ত্রিক আমাকে বলে উঠল, আজকে তোর প্রথম কাজ সম্পূর্ণ হলো। তুই চুক্তিবদ্ধ করা হলো তোকে। আগামীকাল তোর ইচ্ছা পূরণের জন্য আরেকটা যজ্ঞ করব। তুই এর মধ্যে যদি পারিস বেটা, অর্থাৎ জ্যাসমিনের ব্যবহার করা জিনিস জোগাড় করে আন। পরের দিন আমি লুকিয়ে লুকিয়ে জ্যাসমিনের বাড়িতে যাই এবং রোদে শুকাতে দেওয়া সেই ওড়নাটা চুরি করে নিয়ে আসি। ওড়নাটা তার কাছে দেওয়ার পরে তান্ত্রিক বলে উঠল, কিরে কানাই, এটা কি নিয়ে এসেছিস? এটাতে তো কিছুই হবে না। আমার প্রয়োজন বেটার শরীরের জামা কোনো অংশ। তুই যেটা নিয়ে এসেছিস এটা ধুয়ে ফেলার কারণে এটার কার্যক্ষমতা নষ্ট হয়ে গেছে। যাক, এরপর আবারও সে জ্যাসমিনের পিছনে আসা শুরু করলাম। মাথায় যেন এক প্রকার জিদ চেপে গেছিল। আমি গোপনে গোপনে জ্যাসমিনের পিছনে নিতে লাগলাম। এভাবে চলে যাবার কয়েক সপ্তাহ পর অনেক কোনোভাবে যেন জ্যাসমিনকে বাগে বাঁধিয়েছিলাম না। এর মধ্যে একদিন সুযোগটা পেয়ে যায়। সেদিন আমাদের এলাকার গ্রাম্য মেলা বসেছিল আর সবাই সময় মতো জ্যাসমিনের সেই মেলাতে বেড়াতে গিয়েছিল। আমি লোকজনের ভিড় এবং এক ফাঁকে জ্যাসমিনের শরীরে থাকা জামার অংশ এবং খোলা চুলের একটা অংশ কেটে ফেলি। কেউ কিছু বুঝে ওঠার আগে সেখান থেকে চলে আসি। সেদিন রাতে আবারও গেলাম সে তান্ত্রিকের কাছে এবং জ্যাসমিনের ছেঁড়া কাপড় আর চুলটা তার হাতে দিলাম। এবার তান্ত্রিক বলল, আজকে গভীর রাতে এই কাজটা করব। তুই তোর বাড়িতে থেকে খেয়ে দে আর একটু মোরগের ব্যবস্থা করে নিয়ে আসিস। তাদের কথা মতো আমিও চলে গেলাম বাড়িতে আর গভীর রাতে আসার সময় বাড়ি থেকে একটা মোরগ চুরি করে নিয়ে আসলাম। তান্ত্রিকের কাছে নিয়ে আসতে তান্ত্রিক খুশি হয়ে গেল এবং গদ্য গদ্য বলল, আয় কানাই আয়, আজকে তোর কাজটা হয়ে যাবে। এরপর তান্ত্রিক আমাকে নিয়ে সাধনায় বসলো। এবার তান্ত্রিক বলল, কানাই, আমি যা যা করছি দেখে রাখ, শিখে রাখ, পরবর্তীতে তোর কাজে লাগবে। এরপর তান্ত্রিক তার সামনে একটা অগ্নিকুণ্ড তৈরি করলো এবং আগুনের মধ্যে সেদিন চড়ুই পাখির হাড় এবং জেসমিনের জামার অংশ কারা অংশ পেঁচিয়ে একত্রে পোড়াতে লাগলো এবং উচ্চ স্বরে মন্ত্র পড়তে লাগলো। বেশ কিছুক্ষণ এভাবে চলতে লাগলো এবং একটা সময় তান্ত্রিক মন্ত্র পড়ে শেষ করে দিল। এভাবে আগুন পুড়িয়ে একেবারে চড়ুই পাখির হাড়ের অর্ধেকটা একেবারে গুঁড়ো গুঁড়ো করে দিল এবং পাউডার বানিয়ে দিল এবং সেটা আবার হাতে দিয়ে বললো, কানাই, তুই এবার এই হাড়ের গুঁড়ো জ্যাসমিনের যে ঘরে থাকে সেই ঘরের জানালায় দেখে আসবি, ঠিক আছে? এবং তোর সুবিধা মতো এই জায়গায় বসে জ্যাসমিনের নাম স্মরণ করতে থাকবি। আর শোন, অবশ্যই তুই যেখানে বসে জ্যাসমিনকে ডাকবি সেখানে মাটিতে তোর শরীরে 2 ফোঁটা রক্ত জড়াবি আর তারপর জ্যাসমিনকে ডাকবি, নয়তো শয়তান তোর ডাক শুনবে না। এরপর তান্ত্রিক হাড়ের বাকি অংশ নিয়ে গরুর মতো একটা আকারের একটা তাবিজের মতো বানিয়ে আমাকে দেয় এবং সে সাথে সাথে জানায়, এই হাড় কোনো সাধারণ হাড় নয়, এটার মাধ্যমে তুই মানুষকে বান মারতে পারবি। গাছগুলো জীবন্ত বসে আছে, তাকে আনতে পারবি। হাড়টা তান্ত্রিকের লকেটের মতো করে গলায় বেঁধে দেয়। এরপর আমি সেই রাতে লুকিয়ে জ্যাসমিনের বাড়িতে চলে যাই এবং পাউডারটা জ্যাসমিনের ঘরের জানালার পাশে ছিটিয়ে দিয়ে আসি। জ্যাসমিনের বাড়ির পাশে ছিল একটা পরিত্যক্ত ভিটা। আমি সেই ভিটায় প্রথমে বসে 2 ফোঁটা রক্ত মাটিতে ফেলি এবং জ্যাসমিনের নাম স্মরণ করে বলতে থাকি। 10 মিনিট যেতে না যেতেই দেখি জ্যাসমিন আমার দিকে হেঁটে হেঁটে আসছে, কিন্তু দেখে মনে হচ্ছিল সে যেন হুঁশে নাই, অনেকটা স্লিপ ওয়াকিং করছে। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই জ্যাসমিন আমার কাছে এসে বসলো। আমার মনে হলো তখন শয়তানগুলো ভর করেছে ওর উপরে। আমি সাথে সাথে জ্যাসমিনকে একা পেয়ে সুযোগ নেই। হ্যাঁ, প্রথমবারের মতো কারোর সাথে শারীরিক মিলন করি আমি। মনে হচ্ছিল জ্যাসমিন একটা পুতুল, তার কোনো ইচ্ছা বা আপত্তি কিছুই নেই।
এরপর আমার কাজ শেষ হলে জাসমিনকে চলে যেতে বলি। সে যেন হুকুমের গোলাম চলে গেল। এভাবে বেশ কিছুদিন জাসমিনের সাথে আমার মেলামেশা করি। একদিন সকালে ঘুম থেকে উঠে বাজারের দিকে যাচ্ছিলাম। বাজারের দিকে আসতে এক বন্ধুর মুখে শুনতে পাই মোরলের মাইয়া আর জাসমিন জেনে কি হয়েছে। আমি তো আগেই জানতাম সবটাই। তারপর না যারা বান করে জিজ্ঞেস করলাম, কি হয়েছে রে? জাসমিনের মায়েরা না খুব বরদাসী ছিল, ওর আবার কি হলো? এবার আমার বন্ধু বলল, আরে কানাই, ভোরবেলা রহিম চাচা মোরুল বাড়ির সামনে গিয়া দেখতে খাতে যাইতেছিল। হঠাৎ বাড়ির দিকে নজর দিকে দেখলো মায়াটা জাসমিনের ঘরের সামনে উলঙ্গ হয়ে দাঁড়ায় আছে। রহিম চাচা পরে তার কাঁধে থাকা গামছাটা দিয়ে জাসমিনের শরীরে বেঁধে রাখছে। এরপর বাড়ির মানুষকে ডাকে। রহিম চাচা জাসমিনকে ধরার সাথে সাথে অজ্ঞানে পড়ে যায়। বাড়ির মানুষ বাইরে এসে অবস্থা দেখে রহিম চাচাকে রীতিমতো পিটানো শুরু করে। পরে রহিম চাচা বুঝিয়ে দিয়ে বললো সবকিছু। বন্ধুর মুখে এসব কথা শুনে আমি একটা পৈশাচিক আনন্দ পাই, কেননা গত রাতে আমি জাসমিনকে ভোগ করে নগ্ন অবস্থায় বাড়িতে ফিরে যাওয়ার হুকুম দিয়েছিলাম। হয়তো খেয়ালই করেনি, দরজা বন্ধ করে ফেলেছিল, আর তাই জাসমিন বাড়িতে দাঁড়িয়েছিল। এরপর ঠিক করি না, আর জাসমিনের কাছে যাওয়া যাবে না, অনেক হয়েছে। এক তরকারি আর প্রতিদিন ভালো লাগে। আমার মনে আবার শয়তান ভর করলো। চলে যায় সে তান্ত্রিকের কাছে, আর তাকে বললাম, তান্ত্রিক মশাই, আমি তন্ত্র মন্ত্র শিখবো, আপনি কি আমাকে শেখাবেন? তান্ত্রিক রাজি হয়ে যায়। সে বলল, শিখাবো, কিন্তু এর জন্য তোর কিছু পরীক্ষা দিতে হবে। যদি পরীক্ষায় উত্তীর্ণ হোস তাহলে শিখাবো। আমিও তখন মোটামুটি খুশি হয়ে এবার রাজি হয়েছে। এর ঠিক 2 দিন পরে তান্ত্রিক আমাকে ডাকলো। সেদিন ছিল মাঘী পূর্ণিমার রাত। তান্ত্রিক আমাকে বলল, কানাই, আজকে মাঘী পূর্ণিমা, আজকে গভীর রাতে তোকে শ্মশান থেকে পোড়া নাভি জোগাড় করতে হবে। এই গ্রাম থেকে 2 গ্রাম পরে একটা কালী শ্মশান আছে, ওখানে গিয়ে নাভি জোগাড় করতে হবে। ভয় পেলে কিন্তু চলবে না। শ্মশানের পাশে থাকা খালে দেখতে পাবি বাঁশ পোতা আছে। ওই বাঁশ পোড়াতে মৃতদেহের নাভির অংশ পোতা আছে। শরীরের সব কিছু পুড়ে গেল, নাভিটা কিন্তু পড়ে না। আর শোন, নাভিটা তোলার সময় এক নিঃশ্বাসে তুলবি এবং পিছনে না তাকিয়ে একভাবে হেঁটে হেঁটে চলে আসবি। কিরে, পারবি তো? নাই পারবি? আমি বললাম, কি যে বলেন না তান্ত্রিক মশাই, পারবো না কেন? এটা কোন ব্যাপার নাকি? অবশ্যই পারবো। এরপরে তান্ত্রিক বলল, আজকের রাতের মধ্যে মধ্যপ্রহরে যাবি সেখানে, আর খালি গায়ে যাবি। যত কিছু হয়ে যাক ভয় পাবি না, ভয় পেলে কিন্তু মারা পড়বি। তাই সাহস নিয়ে কাজটা করিস। তান্ত্রিকের কাছ থেকে বিদায় নিয়ে আমি আমার বাড়িতে চলে আসলাম। এরপর খাওয়া দাওয়া শেষ করে মধ্যরাতে বের হয়ে গেলাম শ্মশানের উদ্দেশ্যে। খালি গায়ে লুঙ্গি পরে হাঁটা শুরু করলাম। অবশ্য তান্ত্রিকের দেয়া সেই গন্ধযুক্ত তেল মাখিয়ে নিয়েছিলাম, পুরো শরীরে মাখিয়ে নিয়েছিলাম। 30 থেকে 35 মিনিটের মধ্যে গ্রামের শেষ প্রান্তে যে শ্মশানটা আছে সেটা দেখতে পেলাম। একটু খোঁজাখুঁজি করতে নজরে গেল খালের ধারে হাঁটু পানিতে একটা বাঁশ পোতা আছে এবং বাঁশের মাথায় একটা লাল কাপড় বাঁধা আছে। আমি তখন পরনে লুঙ্গিটাও খুলে ফেললাম এবং পানিতে নেমে বললাম, কেননা তান্ত্রিক বলেছিল নাভি তোলার সময় শরীরটা কোনো রকম কাপড় থাকা চলবে না। হাঁটু পানিতে নেমে বাঁশের গোড়ায় হাত দিলাম। মনে হলো যেন পানির নিচে থাকা আরেকটা হাতের অল্প স্পর্শ পেলাম। চমকে গেলাম কিছুটা। এরপর আবারও নিজেকে স্থির করলাম। এবার বাঁশটা ধরে একটা হ্যাঁচকা টান দিতে বাঁশটা উঠে পড়ল, আর সেই সাথে একটা আলতো গোগানের আওয়াজ পেলাম। শ্মশানের ঘাট থেকে বাঁশটা নিয়ে তখনই একটা গোগানের আওয়াজ শুনতে পেয়েছিলাম। মনে হয়েছিল যেন শরীরটা অংশ কেটে নিয়েছে। আমি সেই কষ্টে গোগানের মতো আওয়াজ করছি। প্রথমে সেদিকে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। এরপর আমি বাঁশটা হাতে নিয়ে দেখতে পেলাম বাঁশের কোড়ার অংশে লাল কাপড় দিয়ে একটা পোটলা বাঁধা আছে। বুঝতে পারলাম এটাই হচ্ছে দেহের নাভির অংশ। এরপর পোটলাটা হাতে নিয়ে ঘুরে আসতেই যাব এমন সময় চমকে গেলাম, কেননা পেছন ফিরতে দেখতে পেলাম একটা বুড়ি মহিলা আমার মুখোমুখি দাঁড়িয়ে আছে। বুড়িটার মুখের চামড়াগুলো ঝুলে ভাঁজ হয়ে আছে, মাথায় কোনো চুল নেই। তার থেকেও ভয়ঙ্কর হচ্ছে মুখের দুপাশে বড় বড় 2টা দাঁত বেরিয়ে আছে। এবার বুড়িটা একটা বিশ্রী হাসি দিয়ে বলল, কি রে কানাই, ভয় পেয়েছিস? ভয় পেয়েছিস? তুই সে আমার নাভি নিয়ে যাইতাছিস, আমার অনুমতি নিয়েছিস?
আমার তো কষ্ট হইতেছে। এই দেখ, আমার নাভির অংশটা তোর হাতে। এ বলে বুড়ি মহিলা তার পেটের অংশ বের করে দেখালো। চাঁদের অল্প আলো দেখতে পেলাম বুড়ির পেটের নাভির অংশটা আসলে নেই, সেখানে একটা গর্তের মতো দেখা যাচ্ছে, আর সেই গর্ত থেকে গল গল করে রক্ত বেরিয়ে আসছে। এরপর বুড়ি আবার ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, মেসের ভালো চাইলে আমার নাভি আমার দিয়ে দেয়, নাইলে আজকে তুই বেশি হইতে পারবি না কানাই। বুড়ির এমন ভয়ঙ্কর রূপ দেখে আর হাসি দেখে আমি বেশ ভয় পেয়ে যাই এবং দৌড়াতে যাই। এতটা ভয় পেয়ে গেছিলাম যে শ্মশানে দেখা লুঙ্গিটাও নেওয়ার কথা বলে গেছিলাম। উলঙ্গ অবস্থায় দৌড়াতে ডান দিকে রাস্তা নেছে। রাস্তায় আসার সময় তখনও শুনতে পেয়েছিলাম বুড়িটা বলতেছে, কানাই কানাই, শাস্তি কিন্তু অনেক ভয়ঙ্কর হবে রে, আমি তোরে ছাড়বো না, তুই মরবি কানাই, তুই মরবি। আমি তান বেতাল হয়ে তান্ত্রিকের সামনে উপস্থিত হই। তান্ত্রিক আমাকে দেখে তার কাঁধে রাখা সে গামছাটার মতো লাল কাপড় দিল, পরে নিতে বললাম। এরপর আমি গামছার মতো কাপড়টা পরে নিলাম এবং তান্ত্রিকের হাতে শ্মশান থেকে আনা সে নাভির পোটলাটা দিলাম। তান্ত্রিক কিছুটা তৃপ্তির হাসি হেসে বলে উঠল, সাবাস কানাই, তুই কোনো সুরক্ষা ব্যবস্থা ছাড়া এই কাজ করে দেখিয়েছিস। তোকে তো অনেক বড় সাধন হতে হবে, অনেক বড় সাধকতা হবে, যেটা আমি নিজেও কখনো করতে পারিনি। এরপর তান্ত্রিক বলে উঠল, কানাই, আজকে তুই বিশ্রাম কর, তোকে আরেকটা পরীক্ষা দিতে হবে আগামী অমাবস্যা রাতে। এই পরীক্ষায় পাশ করলে তুই তান্ত্রিক হওয়ার সকল যোগ্যতা অর্জন করবি, বুঝতে পেরেছিস? এরপর কেটে গেল প্রায় অনেকগুলো দিন, তেমন কোনো সমস্যা হয় নাই। শুধু রাতের বেলায় শুনতে পেতাম সে বুড়ি মহিলা কান্না করতেছে আর বলতেছে, কানাই আমার জিনিসটা ফিরায় দেয়, নয়তো তুই শেষ হয়ে যাবি। আর মাঝে মাঝে শুনতে পেতাম কেউ জানো মাটি ঘষে খুঁড়িয়ে খুঁড়িয়ে আমার পেছে পেছে হাঁটতেছে। এরপর আবার একদিন সন্ধ্যায় তান্ত্রিক আমাকে ডেকে পাঠালো। আমি যথারীতি চলে গেলাম। তান্ত্রিক আজকে আমার হাত ধরে একটা তাবিজ দিল এবং বলল, কানাই, এই তাবিজটা হচ্ছে তোর সুরক্ষা কবচ, সেটা খুলিস না। আর আজকে অমাবস্যা, তাই তোকে আরেকটা কাজ করতে হবে। আমি তখন শেষ করলাম, কি করতে হবে গুরুদেব? তখন তান্ত্রিক বলল, পাশের গ্রামে আজকে একটা মেয়ে আত্মহত্যা করেছে, তুই ওই মেয়েটার কবর করবি এবং মেয়েটার শরীরে পাঁচরে 3 নম্বর হাড়টা কেটে আনবি। এটা করতে পারলে তুই অসাধ্যকে সাধন করার ক্ষমতা পাবি, বুঝতে পেরেছিস? আর শোন, আজকে হয়তো অনেক রকম ভয় পেতে পারিস, কিন্তু মনের সাহস রাখিস। এই তাবিজ যতক্ষণ তোর হাতে আছে কোনো অপশক্তি তোর ক্ষতি করতে পারবে না। তান্ত্রিকের মুখে এইসব কথা শুনে আমি আবারও নিজের বাড়িতে ফিরে আসলাম। রাতের খাবার খেয়ে শুয়েছিলাম আর অপেক্ষা করছিলাম কখন কপি রাত হবে। এরপর রাত প্রায় 12টার পরে আমি বের হলাম বাড়ি থেকে। সাথে করে একটা বস্তায় কোদাল ছুরি নিয়ে গিয়েছিলাম। একাকি রাতে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ রাস্তায় একটা আওয়াজ শুনতে পাই এবং থমকে দাঁড়াই। দেখতে পেলাম সেদিনের সে বুড়ি মহিলাটা দাঁড়িয়ে আছে। আজকে বুড়িটা আমাকে হুমকি দিয়ে বলল, কি রে কানাই, আজকে তোকে কে বাঁচাবে? কে বাঁচাবে? কি ভেবেছিস কিভাবে পার পায়া যাবে? তোকে অনেকদিন হুঁশিয়ারি করতে চেষ্টা করছি, কিন্তু তুই শোনাস নাই। আজকে তোর রক্ষা নাই কানাই। এসব বলতে বলতে বুড়িটা তার চেহারার রূপ পরিবর্তন করতে থাকে, ভয়ঙ্কর হয়ে উঠল। দেখতে পেলাম আজকে বুড়িটার চোখগুলো বড় বড় হয়ে গেছে, তার মুখের পাশ দিয়ে আবার 2টা বড় বড় দাঁত বেড়ে গেছে, আর মুখ দিয়ে লম্বাটা জিব্বা বেরিয়ে আছে, সাপের মতো কিলবিল করতেছে। বিভৎস এক চেহারা। এসব দেখে প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম, কিন্তু বড় মুহূর্তে খেয়াল করলাম আমার হাতে তো তান্ত্রিকের দেশে তাবিজটা আছে, তাহলে ভয় কিসের? আমি বুড়িয়ে বললাম, তুই যদি নিজের ভালো চাস তাহলে আমার পথ থেকে সরে যা। এই দেখ আমার হাতে কি, এইটা আমার হাতে থাকা অবস্থায় তুই কেন তোর বাপ আমার কাছে করতে পারবে না? কথা বুঝছস? আয় আমার কাছে আয়। দূরে আসিস কেন? দাঁড়ায় আসিস কেন? সামনে আয়। আমার মুখে এসব কথা শুনে বুড়িটা অনেক বেশি রেগে গেছে। সে ছুটে আসে আমার কাছে আমার ধরার জন্য, কিন্তু আমার কাছে এসেও কেন জানি ধরতে পারতেছিল না। কোন একটা অদৃশ্য দেয়াল যেন ওরা বাধা দিতেছিল বারবার, আর সাথে সাথে যেন তার গায়ে আগুন লাগার মতো জল জল করতেছিল, জ্বলে উঠতেছিল। এবার বুড়ি বলল, কিভাবে আর কয়দিন বাঁচাবি নিজেকে? আমি অপেক্ষা করব,
একটা সূচকের জন্য। আর যেদিন ছোটটা পাইয়া যাবো সেদিন তোর শেষ দিন। কানাই, তোরে আমি ছাড়বো না। এরপর বুড়ি কোথায় যেন হয় মিলে যায়। এরপর তখন আবারও সাহস নিয়ে কবরস্থানের দিকে হাঁটা শুরু করি। বেশ কিছুক্ষণ হাঁটার পর কাঙ্ক্ষিত সেই কবরস্থানের সামনে এসে দাঁড়ালাম। মনের মধ্যে যেমন কৌতূহল হচ্ছিল, ঠিক তেমনই ভয়ও লাগছিল। তখনকার সময় কবরস্থানের জন্য কোনো গেট বা সুরক্ষা ব্যবস্থা এতটা ভালো ছিল না। সরাসরি কবরস্থানে প্রবেশ করলাম। কিছুটা খোঁজাখুঁজি করতে দেখতে পেলাম নতুন একটা কবর দেখা যাচ্ছে। ধীরে ধীরে কবরটার সামনে গিয়ে দাঁড়ালাম এবং কবরে থাকা বাঁশের বেড়া খুলতে শুরু করলাম। দূর থেকে তখনই শিয়ালের ডাক শোনা যাচ্ছিল। বাঁশের বেড়া খোলা শেষে কোদাল দিয়ে মাটিতে খোঁড়া শুরু করে দিয়েছিল। মাটিতে দেওয়া প্রতিটা কোপের সাথে সাথে যেন সে মৃত কান্নার আওয়াজটা ভেসে আসতেছিল। কিছুক্ষণের মধ্যে কবরে থাকা বাঁশের চাইটা দেখতে পেলাম এবং এইভাবে যেন কান্নার আওয়াজটা আরো বেড়ে গেল। আর যেন মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করতেছিল। ঠিক বুঝতে পারবো না কি একটা অনুভূতি। এদিকে ভয় পাইতেছি, আবার আনন্দ অনুভব করতেছি। এই কাজটা সম্পূর্ণ হলে আমি তন্ত্রমন্ত্র শিখতে পারবো। যাই হোক, আবার ঘটনা ফিরে যাই। কান্নার শব্দ উপেক্ষা করে কবর করা শুরু করলাম এবং এরপর বাঁশ এবং সাটায়াটা ভালো মতো লাশের দিকে খেয়াল করলাম। এক ঝলকের জন্য লাশের মুখটা দেখতে পেলাম। দেখলাম 17 থেকে 18 বয়সের একটা মাইয়ার লাশ হয়ে আছে। মনে হলো লাশের চোখ দুটো আমার দিকে তাকায় আছে, আর জিব্বাটা প্রায় আধা হাত পরিমাণ বের হয়ে আছে। আর সেই সাথে কাফনের কিছুটা নৌকে একেবারে ঢুকানো আছে। এই ভয়াবহ দৃশ্য দেখে খুব বেশি কষ্ট হয়ে গেছিল আমার জন্য, এবং তারপরও আমি হাত ছাড়িনি। এবার আমি লাশের মুখটা কাফন দিয়ে রীতিমতো টাইনা তুললাম এবং বুকের দিকে আসলাম এবং তার বুকের পাঁজরের উপরে ছুরি দিয়ে চালালাম। আমার একটা ছুরি আঘাতে লাশের মুখ থেকে যেন অল্প অল্প আর্তনাদের শব্দ ভাসে আসতেছিল, আর সেই সাথে সে লাশটা একটু নড়েচড়ে উঠতেছিল। তখন আমি তাবিজগুলো পরা হাত দিয়ে সে লাশটাকে চেপে ধরি। লাশটা আবারও শান্ত হয়ে যায়। এইভাবে লাশের পাঁজরের হাড়টা কেটে ফেলি এবং হাড়টা বস্তায় পুরে নিয়ে আবারও কবরটা আগের মতো করে মাটি চাপা দিয়ে দিই। এবার শিকল কোদাল সবকিছু বস্তায় ভরে নিলাম, কিন্তু বিপত্তিটা বাঁধলো। বস্তাটা যখন উঠতে গেলাম, কেননা দেখতে পাইলাম বস্তাটা যেন অনেক বেশি ভারী হয়ে গেছে। বস্তার ভিতরে একটা কোদাল, একটা ছোট শাবল আর একটা পাঁজরের হাড়, সামান্য জিনিসপত্র আমি তুলতে গিয়ে হিমশিম খাই গেছিলাম। এরপর কবিরাজের শেখানো সেই মন্ত্র বললাম এবং তাবিজ পরা হাত দিয়ে রীতিমতো বস্তাটাকে উঁচু করতে চেষ্টা করলাম। এবার খুব স্বাভাবিকভাবেই বস্তাটা উঠে গেল। এবার বস্তাটা হাতে নিয়ে তান্ত্রিকের উদ্দেশ্যে যাওয়ার জন্য হাঁটা শুরু করলাম। রাস্তা অনেক ধরনের ভয়ঙ্কর শব্দ শুনতে পাইতেছিলাম, কিন্তু মনের সাহস হারালাম না। ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম। একটা পর্যায়ে দেখি একটা রাস্তায় এসে পড়ে গেছি। রাস্তার এক পাশে ফসলের মাঠ, আর এক পাশে ছোট নদী, আর মাছ দিয়ে চলে গেছে ছোট্ট একটা সরু রাস্তা। আর রাস্তার দুপাশে সারি সারি তাল গাছ। সময়টা কত ভাদ্র মাসের সময় ছিল, তাই একটু ভয়ে তাল গাছের নিচ দিয়ে আসছিলাম, কেননা এই সময় তাল পাকা শুরু হয়ে গেছে। কেমন যদি একটা তাল মাথার উপরে দিয়ে পরে তাহলে তো আমি শেষ। প্রায় রাস্তার শেষ অবস্থায় দেখতে পেয়ে হঠাৎ দুই পাশ থেকে দুইটা তাল গাছ এসে রাস্তার উপর শুয়ে বললো। মনে হলো কে যেন তাল গাছগুলো চাইপে ধরছে এবং আমি তখন খানিকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। কি করব বুঝতে পারতেছিলাম না। আমি তাল গাছটা ডিঙিয়ে সামনে যাব নাকি পিছিয়ে যাব সেটা বুঝতে পারতেছিলাম না। ঠিক করলাম পেছন ফিরে অন্য রাস্তা দিয়ে যাবো, যে বাবা সেই গাছ পেছন ফিরতে যাবো। এমন সময় দেখলাম পেছন থেকে দুইটা তাল গাছও রাস্তার উপরে পড়ে গেল। এবার বেশ উভয় সংকটে পড়ে যায়। এমন সময় মনে পড়লো এক মুরব্বীর কাছে শুনেছিলাম, কেউ যদি এমন বিপদে পড়ে যায় তাহলে যদি সামনে থাকা গাছটার উপরে প্রস্তাব করে দেয় তাহলে নাকি গাছটা উঠে যায়। যে বলা সেই গাছ। আমি প্রস্তাব করতে শুরু করি সামনে থাকা গাছটাকে উদ্দেশ্য করে। দেখতে পেলাম জাদুর মতো গাছগুলো আবারও সোজা হয়ে দাঁড়ায় গেছে। এরপর আমি আবারও হাঁটতে হাঁটতে সে তান্ত্রিকের কাছে গেলাম। এবার তান্ত্রিক আমারে বললো, শাবাশ কানাই, তুই সফল হয়েছিস। আজকে তুই বাড়িতে চলে যা, আর আমি সকল জিনিসপত্র তৈরি করে রাখি। আগামীকাল রাতে তোকে নিয়ে আসবো, আসল যজ্ঞ করব।
আমি তখন তান্ত্রিকের কথা মতো বাড়িতে চলে আসলাম। সেদিন রাতে ঘুমিয়ে আছি, স্বপ্নে দেখতে পেলাম সে বুড়ি, এবং আজকে দেখা সেই কবরে সে মেয়েটি বলছে, কানাই, তুই আজকে আমার যে ক্ষতি করলি, তোর ফল একদিন অবশ্যই ভোগ করা লাগবে। তুই তোর স্বার্থের জন্য আমার ক্ষতি করছিস, মাথায় রাখিস, সুযোগ পেলে আমি তোরা ছাড়বো না। আমরা পরের দিন রাতে আবারও চলে গেলাম সে শ্মশানে। সে তান্ত্রিক আছেন। তান্ত্রিক আমারে বললো, কানাই, এসেছিস? আজকে ভাগ্য ভালো থাকলে তুই একজন বড় ধরনের বিশেষ শক্তিধর অপদেবতা দেখতে পাবি, বুঝলি? কিন্তু তাকে কিন্তু ভয় পাস না, সাহসের সাথে দেখবি, ঠিক আছে আমি কি করি, কিভাবে কি করছি। এরপর থেকে তোর নিজেই সবকিছু করতে হবে। রাত তখন গভীর হলো। তান্ত্রিক আমাকে নিয়ে যজ্ঞের কাজ শুরু করলো। আমার কপালে সিঁদুর দিয়ে রীতিমতো তিলক এঁকে দিল। কালিকা একটা লাল ধুতি পরে বসলাম। সামনের থনিতে আগুন জ্বলছে। তান্ত্রিক একটা রাস্তা থেকে 7টা পাঁঠা বের করে সামনে রাখলো। এরপর তান্ত্রিক বলল, আজকে 2 ধাপে আমরা কাজ করব। প্রথমে সেই বুড়ো মহিলা আত্মহত্যা করা মেয়েটার কারেন্ট জিনকে বন্দি করব, দাস বানিয়ে রাখবো। এরপর ভয়ঙ্কর ইফরিতের তান্ত্রিক গোত্রের জিনকে তোর সাথে বন্ধুত্ব করে দেব। আর এই 7টা পাঠার মাথা আমার পক্ষ থেকে তোর জন্য উপহার। ইফরিতকে বসে আনতে কাজে দেবে। এরপর দেখলাম তান্ত্রিক আমার আনা সে পোড়া নাভি এবং পাঁজরের হাড় দিয়ে ছোট একটা লাঠির মতো বানিয়েছে। এরপর তান্ত্রিক তার কাজ শুরু করলো। এবার সেই লাঠি ঘুরিয়ে ঘুরিয়ে একটা বীজের মতো মন্ত্র পড়তে শুরু করলো। আর আমাকে বলল, পড়তে পড়তে 1000 বার পর তান্ত্রিকের সাথে আমিও বীজ মন্ত্র পড়তে থাকলাম। কিছুক্ষণ পর আমাদের চারিপাশে যেন বাতাসে আলো রীতিমতো ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। তখন তান্ত্রিক আরো জোরে জোরে মন্ত্র পড়তে শুরু করলো, সাথে আমিও। এর কিছুক্ষণ পর সব যেন শান্ত হয়ে গেল। এবার তান্ত্রিকের দেখা দেখে আমি মন্ত্র পড়া শুরু করলাম। চোখ মেলে তাকাতে দেখতে পেলাম সে বুড়ি মহিলা এবং কবরের সে মহিলা ভয়ঙ্কর কানেন জিন আমাদের সামনে দাঁড়িয়ে আছে। এবার তাদেরকে আরো বেশি ভয়ঙ্কর লাগতেছিল। তাদের চোখ দিয়ে যেন আগুনের শিখা বের হয়ে এসেছিল, আর মিটার চুলগুলো সাপের মতো জিলিক বিলিক করতেছিল। এবার তান্ত্রিক তাদেরকে হুকুমের স্বরে বলল, তোরা আজ থেকে কানের তথা এই লাঠির দাসত্ব স্বীকার কর। এই লাঠি হাতে নিয়ে তোদের যেই নির্দেশ দেওয়া হবে ওই মোতাবেক কাজ করবি, কেমন? প্রথমত কারেন্ট জিনগুলো রাজি হচ্ছিল না, রাগে যেন গড়গড় করছিল আর হুমকি ধমকি দিচ্ছিল। কিন্তু তারা যেন এক জায়গায় স্থির হয়ে গেছিল, দরাচড়া করতে পারছিল না। এরপর তান্ত্রিক আবার বলল, দেখ, তোদের হাতে এছাড়া আর কোনো উপায় নেই। এখন যদি দাসত্ব স্বীকার না করিস তাহলে কিন্তু তোদের আমি ধ্বংস করে দিব একেবারে। দাসত্ব স্বীকার কর এবং প্রতি অমাবস্যায় ভোগ পাবি। আমি কিন্তু প্রায় 3 বার জিজ্ঞেস করব, যদি না করিস খবর আছে। এবার কারেন্ট জিনগুলো তথা ওই লাঠির দাসত্ব স্বীকার করে নেয়। এবার তান্ত্রিক আমার হাতে লাঠিটা তুলে দিতে বলল, আজ থেকে এই লাঠির মালিক তুই, সেই সাথে এই কারেন্ট জিন দুটোর মালিকও তুই। আমি লাঠিটা হাতে নিয়ে ওদেরকে হুকুম করলাম, এখন তোরা চলে যা, আমি যখন ডাকবো তখন হাজির হবি। এবার কারেন্ট জিন দুটো চলে গেল। কিছুক্ষণ বিশ্রাম করে আবার আমরা শুরু করলাম আর এক মহাযজ্ঞ, ইফরিতের সাথে চুক্তি করার যুগ। কেননা ইফরিতের এমন ভয়ঙ্কর জিনের জাত যাদেরকে সহজে বন্দি দাস করা যায় না। এবার তান্ত্রিক আমাকে নিয়ম কানুন সবকিছু শিখিয়ে দিলেন এবং আরেকটা বিষ মন্ত্র শিখিয়ে দিলেন। এবার তান্ত্রিকের আনা 7টা পাঠার মাথা আমার সামনে আগুনের দিকে রেখে মন্ত্র পড়া শুরু করলাম। এভাবে অনেকটা সময় মন্ত্র পড়ে যাচ্ছি, কিন্তু ইফরিতের কোনো খোঁজ পাচ্ছি না। এরপর হঠাৎ করে যেই না আমাদের নিচে মাটিটা কাঁপা শুরু করলো, পাশের ভয়ঙ্কর কিছু নিঃশ্বাস নিতে পেরেছিলাম। এবার তান্ত্রিক আমি একত্রে চোখ মেরে তাকালাম, দেখলাম বিশাল বড় একটা দানব আমাদের সামনে দাঁড়িয়ে আছে। দানবটা শরীরের মতো, পা দুটো ঘোড়ার মতো, পিঠে দুটো কাঁটা যুক্ত ডানা আছে, আর তার থেকে ভয়ঙ্কর মুখ। আর মুখ দেখে রীতিমতো গরিলার মতো মনে হচ্ছে। নিঃশ্বাসের সাথে আগুন বেরিয়ে আসতেছে। এবং এবার তান্ত্রিক বলে উঠল, প্রভু আপনি এসেছেন, প্রভু মাফ করুন এই সময় আপনাকে বিরক্ত করার জন্য। এবার ভয়ঙ্কর ইফরিতটা বলে উঠল, এই তান্ত্রিক,
তোদের সাহস কিভাবে হয় আমাকে ডাকার? জানিস না আমি কে? তবে এফরিট। তান্ত্রিক তখন বলল, প্রভু, বিশেষ তরকারি আপনাকে স্মরণ করেছি প্রভু, আপনার জন্য ভোগের ব্যবস্থা করেছি। এবার ইফরিতটা 7টা মাথা দেখে বলল, আমাকে এই সামান্য ভক্তি তুই তুষ্ট করতে চাস? তোর সাহস হয় কিভাবে? এবার তান্ত্রিক বলল, প্রভু, এরপর আর হবে না। এরপর আপনার জন্য আরো বড় ভোগের ব্যবস্থা করব। আপনি দয়া করে আজকের ভোগটা গ্রহণ করুন। এবার তান্ত্রিক সেই 7টা মাথা মুখে নিয়ে চিবোতে লাগলো, আর কি যেন একটা কর্মর কর্মর করে হাড্ডি ভাঙার শব্দ আসছিল। এই ফ্রিত একেবারে আনন্দে মাথাটা চাবিয়ে খেল। এরপর তুষ্ট গলায় বলল, বল, আমাকে কেন ডেকেছিস? কি প্রয়োজনে? এবার তান্ত্রিক আমার দিকে তাকিয়ে বলল, প্রভু, ও হচ্ছে কানাই। ও তন্ত্র মন্ত্র শিখতে চায়। ওর মাঝে বিশেষ শক্তি আছে। আপনার সাহায্য পেলে অনেক বড় কাজ করে দিতে পারবে। এবারে ফ্রিদ জিনটা বলল, আমি হচ্ছে বিশেষভাবে মন্ত্র সিদ্ধ একজন জিন। কালো জাদুর এমন কোনো দিক নেই যা আমি জানি না। আমি ওকে শিখিয়ে দিতে পারি। একটা শর্ত আছে। আমি বললাম, কি শর্ত? বলুন বলুন, আমি আপনার সব শর্তে রাজি আছি। আমি আপনার পূরণ করতে রাজি আছি, সমস্যা নেই। এরপর ফ্রিজ জিনটা বলল, আমাকে প্রতি অমাবস্যায় একটা করে আদম সন্তান ভোগ দিতে হবে। আর আমাকে যখন স্মরণ করবি, আমার ভোগের জন্য একটা আস্ত পাঠা বলি দিতে হবে। বুঝতে পেরেছিস? আমি রাজি হয়ে যাই। সেদিনের মতো ইফরিত আমাকে ঢাকার নিয়ম শিখিয়ে দিয়ে চলে যায়। এবার তান্ত্রিক বলল, কানাই, আমার যা শিক্ষা ছিল সবটাই তোকে শিখিয়ে দিলাম। এরপর থেকে তোর কাজ তোকে করে নিতে হবে। এফরিদের কাছ থেকে জেনে নিবি আর সেইভাবে কাজ করবি, কেমন? এরপর আমি তান্ত্রিকের কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসি। বাসায় আসতে আসতে প্রায় ভোর হয়ে গেছিল একেবারে। বাড়ি ফিরে দুপুরে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে মা আমাকে প্রশ্ন করেছিল, কিরে কানাই, তুই প্রায় সময় বাড়ির বাইরে থাকস কেন? কি করস? ঠিকঠাক মতো তো খাওয়া দাওয়া করস না, কি হয়েছে তোর বাপ? আমি সেদিন মাকে বললাম, না মা, এতদিন কাজের সন্ধান করেছি, এখন থেকে তোমাকে আর দুঃখ করতে হবে না, আমি কাজ পেয়ে গেছি। আমার মাথায় তখন শয়তানি একটা বুদ্ধি খেলা করতেছিলাম। আমি ঠিক করলাম আমাকে টাকা কামাই করতে হবে, কেননা ইফরিতে ডাকার জন্য তা পাঠা লাগবেই। সেদিন সন্ধ্যার পর আমাকে সেই কারেন্ট জিন দুটা ডাকলাম, আর তারা এসে বলল, হুজুর, কি করতে হবে বলেন? তখন আমি তাদেরকে বললাম, আমাদের গ্রামে 2টা মেয়ের উপরে ভর করতে হবে তোমারে। আমি কি তাদেরকে ঝাড়ফুঁক করবো আর টাকা কামাবো, ঠিক আছে? আমার কথা শুনে তারা চলে যায়। সেদিন রাতে একটা বাড়ি থেকে হইচইয়ের শব্দ আসলো। এবার এলাকার অনেক মানুষ একত্র হয়েছিল, আর আমি তখন তাদের সাথে সেখানে চলে যাই। দেখতে পাই সে বড় একটা মেয়ে উদ্ভট আচরণ করতেছে। প্রথমে অন্য সবার মতো শোনার চেষ্টা করলাম কি করতেছে। পরে মেয়ের মা বলল, সন্ধ্যার পর হঠাৎ মায়াটার বাইরে থেকে আসলো, কিছু না বলে খবর চাইলো। আমি তখন বললাম, একটু অপেক্ষা করো, মাত্র কাটা হলো, মাছটা ভেজে তারপর তোকে খাবার দিচ্ছি। আমার কথা শুনে আমার মেয়েটা বলল, মাছ লাগবো না, আমি কাঁচাই খাবো, আমাকে কাঁচা দে। এটা শুনে আমরা অবাক হয়ে যায়, আর ভাবলাম হয়তো দুষ্টুমি করতেছে, তাই তার কথায় পাত্তা না দিয়ে মাছ ধুয়ে ভাজা শুরু করে দিই। এমন সময় সে আমার চুলের মুঠি ধরে আর টেনে উঠানে থেকে নিয়ে আসে আর বলল, তোকে না বললাম আমাকে কাঁচা মাছ দিতে? আমার কথা কেন অমান্য করছিস? এমন সময় মেয়ের কণ্ঠটা কেমন যেন ভয়ঙ্কর লাগছিল, পুরুষালী কণ্ঠ। মেয়ের বাবা আসলো বাড়িতে, এসে দেখে মেয়ের এসব ভয়াবহ অবস্থা। তখন মেয়েটারে 2টো থাপ্পড় মারে আর বকাবকি শুরু করে দেয়। তখন মেয়েটি তার বাবার গলায় জোরে করে উঁচু করে বলল, তোর বাচ্চা, তোর সাহস কিভাবে হয় আমার গায়ে হাত দেওয়ার? এই বলে মেয়ে তার বাবাকে 2টা আছাড় মারে। আর এরপর চিল্লাচিল্লি শুনে আশেপাশে মানুষজন মেয়েকে বেঁধে রাখছে। কিছুতেই কিছু বুঝতেছি না, আমার ভালো মায়াটার হঠাৎ কি হইল।
তখন আমি বেদর থেকে বললাম, আমি এটা সমাধান করতে পারবো, কিন্তু 5,000 টাকা লাগবো। তখন ওনারা বললো, না কানাই, তুই যদি ঠিক করতে পারোস আমি তোরে 3,000 টাকা দেবো, আর তুই এইসব কাজ করতে পারোস। তারপর আমি 3,000 টাকাতে রাজি হয়ে যাই এবং লোক দেখানোর জন্য টুকিটাকি কবিরাজের মতো করে জিন দাঁড়িয়ে দিই। কাজ এখানে শেষ হয়। এখানে কাজ শেষ করে বাড়িতে ফিরে আসছি, এমন সময় আবারও কয়েকজন লোক আসলো, বলল তাদের বাড়ির ছেলে নাকি এরকম উদ্ভট আচরণ করতেছে। আমি বললাম আজকে না, আগামীকাল দেখবো না। তারা তখন বলল, কানাই কানাই, রাতের মধ্যে কি হয়ে যায় তো বলা যায় না, এখনই চল আমাদের সাথে, তোকে 5,000 টাকা দিব। টাকা লোভে সেখানে চলে গেলাম। যথারীতি জিন দাঁড়িয়ে টাকা নিয়ে আবার বাড়ি ফিরে আসলাম। পরের দিন বাজার থেকে প্রায় 2,000 টাকা নিয়ে পাঠা নিয়ে গেলাম সেখানে এবং মায়ের হাতে তুলে দিলাম 3,000 টাকা। এভাবে রাতারাতি আমার নাম ছড়িয়ে পড়লো চারিপাশে। সেদিন রাতে ঠিক করলাম ইফরিতকে স্মরণ করবো। যথারীতি গভীর রাতে সবার অগোচরে আমি পাঠাটা নিয়ে বাড়ির পাশে একটা পরিত্যক্ত ভিটাতে চলে যাই। ইফরিতকে স্মরণ করি। কিছুক্ষণের মধ্যে ইফরিত চলে আসে এবং ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, নয়, হঠাৎ আমাকে ডাকলি কেন? আমি বললাম, প্রভু, আমি আপনার কাছে বশীকরণ বিদ্যা শিখতে চাই এবং ওই যে আপনার ভোগের জন্য একটা পাঠা রেখে দিয়েছি দেন। এটা শুনে এই ফিটটা রীতিমতো খুশি মনে আমাকে বশীকরণ বিদ্যা শিখে দেয় এবং সেই সাথে আমাকে নিশি ভূতের বশ করার উপায় শিখে দেয়। এরপর পাঠাটা নিয়ে চলে যায়। এরপর আমি এর মধ্যে সিমি পড়া, তাবিজ এবং বিভিন্ন পড়া ওই যে প্রাণীর মধ্যে মানুষকে বশ করতাম এবং নিশিকে বশ করার জন্য প্রথমে যুবতী মেয়েকে ক্ষতি করতাম। নিশি রাতের বেলায় মেয়েদেরকে ঘর থেকে ডেকে বাইরে নিয়ে আসতো এবং আমি সেই ফাঁকে মেয়েদের সাথে অনৈতিক কাজ করতাম এবং টুকিটুকি কাজ কবিরাজি করতাম। ঝাড়ফুঁক করেও বেশ কিছুটা অর্থ উপার্জন করছিলাম। আমার মনে পড়লো সামনে অমাবস্যা, তার মানে চুক্তি অনুযায়ী রাতে এই ফ্রিদকে একটা মানুষে বলে দিতে হবে। ঠিক কিভাবে যে কি করবো বুঝে উঠতে পারতেছিলাম না। তখন নিশি ভূতের সাহায্যে তাদের মাধ্যমে একটা ছেলেরে বিমোহিত করে ডেরা নিয়ে আসি। তারপর তার হাত পা বেঁধে গভীর রাতে রেখে দিই। সবার অবসরে ছেলেটির কড়াটা কাইটা সময় করে ওই ইফরিতের হাতের সাথে দিয়ে দিই। সেদিন ইফরিত খুব খুশি হয়ে যায়, আমাকে ভয়ঙ্কর কিছু বিদ্যা শিখে দেয়। সেদিন আমি শিখেছিলাম কিভাবে শক্তিশালী জিনকে বশ করতে হয় এবং তাদেরকে কিভাবে কাজ করতে হয়। কিন্তু ইফরিত ভাবতেও পারে নাই যে আমি তার বিদ্যা শিখার পর তার উপরে প্রয়োগ করব। তান্ত্রিক গোত্রের ভয়ঙ্কর ইফরিত জিনটার কাছে শক্তিধর জিনদেরকে বন্দি করার নিয়ম শিখে নিয়ে আমি মনে মনে ঠিক করি ওই ইফরিত জিনটাকে বন্দি করব। যে বাবা সেই কাজ। আমি সুযোগ খুঁজছিলাম ওই ইফরিত জিনটাকে ধরার জন্য, কেননা সে বলেছিল শক্তিশালী জিনদের বন্দি করার জন্য ঘোর অমাবস্যা রাতটা সবচেয়ে বেশি উত্তম। এই দিনে তাদের শক্তি যেমন বেড়ে যায় ঠিক তেমনই তাদের দুর্বলতা প্রকাশ পায়। তাই এই রাতে চেষ্টা করলেও অনেক শক্তিধর জিনকে বন্দি করা যায়। এইভাবে সুযোগের অভাবে কেটে গেল আরো কটা বছর। এর মধ্যে তাকে দিতে হয়েছে আরো কয়েকটা মানুষের বলি। তাদেরকেও আমি নিশি ডাকি বিমোহিত করে আমরা রীতিমতো ডোরা নিয়ে এসেছি এবং যথারীতি তাদেরকেও বলে দিয়েছি। এর মাঝে যেন আমার নাম ডাক ছড়িয়ে পড়েছে চারিদিকে। ততদিনের সময় এক নামে আমাকে চিনে ফেলেছে। কেউ ডাকছে কানাই ফকির, কেউ বলছে কানাই তান্ত্রিক, অথবা কেউ বলছে কবিরাজ কানাই। আমি তো সেই জিনদের দিয়ে টাকা কামাই এবং কিছু কিছু সত্যি সত্যি জিন তারাই। এভাবে বেশ কেটে যাচ্ছিল দিন। মাঝে মাঝে মনের খোরাক মেটানোর জন্য গ্রামের মেয়েদের বশ করতাম। এর মাঝে একদিন সুযোগ পেয়ে যাই ওই জিনটাকে বন্দি করার জন্য। সেদিন ছিল ঘোর অমাবস্যা। যথারীতি আমি একটা পাঠা কইনে এনে সেই ইফরিতকে স্মরণ করলাম। ইফরিতটা এসে আমাকে বলল, তুই কানাই, আজ আবার কি জন্য ডাকলি? তোর দেখে দিন দিন যাওয়াটা বেড়ে গেছে। আমার জানা প্রায় সকল বিদ্যায় তো শিখেছিলাম, আর কি চাস? আদম বললাম, জি প্রভু মশাই, বিশেষ দরকারে আপনাকে ডেকেছি। এই বলে মঞ্চ পড়ে ওই এলাকাটা বন্ধ করে ফেলি। তখন ইফরিত আমাকে একেবারেই ধারণা করতে পারেনি। ইফরিত বলল, বল কি চাস, কি তোর বিশেষ প্রয়োজন? আদম বললাম, আরে প্রভু, কি আপনার ভোগটা তো গ্রহণ করুন, তারপর ধীরে ধীরে বলছি। ইফরিত তখন বলল, ঠিক বলেছিস, আগে পাঠাটার ব্যবস্থা করে নি, রাতে আমার শক্তি আরো বেড়ে যাবে। ইফরিত পাঠার কাছে যেতেই সে পাঠার মধ্যে বন্দী হয়ে যায়।
কারণ আমি পাঠাকে রীতিমতো বিশেষ মন্ত্র পরে তৈরি করেছিলাম। যখনই পাঠার গায়ে কোনো জিন স্পর্শ করবে, সাথে সাথে ওই পাঠার শরীর বন্ধ হয়ে যাবে, তার সকল শক্তি কাজ করা বন্ধ করে দিবে। এটা একটা জিন ধরার ফাঁদ ছিল মাত্র। এই ফ্রিজ জিন তখন পাঠার মধ্যে থাকে আর বলল, বাচ্চা কানাই, তুই আমাকে বন্দি করেছিস। তুই জানিস না আমি কে? হবি ভয়ঙ্কর ফ্রিজ। আমি তখন ধীরে ধীরে পাঠার কাছে গেলাম এবং বললাম, আরে প্রভু, চুপ থাকেন তো। আমি তো আপনাকে বন্দি করার জন্যই এত আয়োজন করেছি। এখন আমার দাসত্ব স্বীকার করবেন তো, নাকি আপনাকে এই অবস্থা থেকে মেরে ফেলবো কোনটা? এই ফ্রিজটা তখন বলল, তোকে এত কিছু শিখালাম, আমি আর তুই আমাকেই বন্দি করতে চলেছিস? তোর মধ্যে কি ভয় ডর নেই? আমি একবার ছাড়া পেলে কি করতে পারবো তুই নিজেও জানিস না। এখন সময় আমাকে ছেড়ে দে, নয় ছেড়ে দে, নয়তো এর পরিণাম ভালো হবে না। তোর জান নিয়ে এর খেসারত কিন্তু দিতে হবে রে কানাই। আমি তখন এক মুঠো শ্মশানের ছাই হাতে নিয়ে সে মঞ্চ পড়তে থাকে, আর ছাইটা পাঠার গায়ে রীতিমতো ছুঁড়ে মারে, আর সাথে সাথে পাঠার থেকে রীতিমতো এই ফ্রিজটা ছটফট ছটফট করতে থাকে, গর্জন করতে থাকে। তখন আমি বললাম, রে ফ্রিজ, এবার দাসত্ব মেনে নিবি নাকি একটু সময় নিবি কোনটা? হ্যাঁ, এই বলে এক মুঠো ছাই ছুঁড়ে মারি পাঠার উপরে। আবার ওই ফ্রিজ রীতিমতো রাগের স্বরে বলে উঠল, তোর সাহস হয় কিভাবে আমার নাম ধরে ডাকার? এতদিন প্রভু ডেকে আজ আমার নাম ধরে ডাকছিস? আমি একবার ছাড়া পাই, তারপর তোর জিব্বাটা আগে ছেড়ে ফেলবো। আমি তো হাসতে হাসতে বললাম, ছাড়া পেলে তো করবি, তাই না? তোকে এমন ভাবে আটকাবো যে তুই আমার হুকুম ছাড়া নড়াচড়া করতে পারবি না। কথা বলছিস? হ্যাঁ। এই ফ্রিজ জিন আমার হুকুমের স্বরে বললো, কানাই, এখনো সময় আছে আমাকে ছেড়ে দে, নয়তো আমি যেদিন মুক্ত হব সেদিন আর দুনিয়ার আলো দেখতে পারবি না। এরপর আমি পাটার উপরে মন্ত্র পড়া সে পানি আর শ্মশানের উপর ছিটিয়ে দিতে এই ফ্রিজটা কিছুটা নরম হয়ে গেল আর বলল, আমায় আর কষ্ট দিস না, আমি তোর দাসত্ব মেনে নিলাম, এবার আমাকে ছাড়, আর কষ্ট দিস না। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তোকে আপদ পাঠার শরীর থেকে মুক্ত করে দিচ্ছি, কিন্তু তুই যদি পালানোর চেষ্টা করিস না, তাহলে তোর সাথে কিন্তু খারাপ হয়ে যাবে, তোকে কিন্তু মেরে ফেলবো। এরপর আমি ফ্রিজটাকে নিজস্ব আকৃতিতে আসতে দিই। দেখতে পেলাম সেই ফ্রিজ আবারও সে ভয়ঙ্কর রূপ নিতে সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু সে যেন একটু নড়াচড়া করতে পারছিল না। আজকে যেন এই ফ্রিজটা আরো বেশি ভয়ঙ্কর দেখতে লাগছিল। বিশাল দেহি, লম্বা লম্বা জড়া চুল, আর আগুনের গোলার মতো একেবারে উজ্জ্বল তার চোখ। বাবারে বাবা, কি যে বিভৎস! এবার আমি তাকে হুকুমের সরে বললাম, তোর মাথা এক গোছা চুল আমাকে দে, তাহলে তোকে মুক্ত করে দেব। তোর এক গুছো চুল থাকলে তুই কখনোই আমার ক্ষতি করতে পারবি না। এবারে ফ্রিজটা বললো, ডাকা নয়, তুই অন্য কিছু চেয়ে নে। আমি যদি নিজ ইচ্ছায় তোকে আবার মাথার চুল দিই, তাহলে আমি আমার গোত্রে ফিরে যেতে পারবো না। চুল দিয়ে দিলে আমার শক্তি নষ্ট হয়ে যাবে। আমি কথা দিচ্ছি তোর কোনো ক্ষতি করবো না, তারপরেও তুই এই কাজটা করিস না। আমি তোকে আমার শক্তি কেন্দ্রীভূত করে আংটিটা করে দিচ্ছি। তুই যতক্ষণ পরে থাকবি, আমি সহ আমার সহকারী জিনগুলো তোর দাসত্ব স্বীকার করবে। এরপর আমি রাজি হয়ে যাই এবং সেই ফ্রিজটাকে আমার লাল পাথরের আংটিটা দেওয়া হয়। আংটিটা আমি পরার সাথে সাথে শরীরটা যেন একটা বিদ্যুতের মতো ঝাঁকিয়ে খেল। আমার শরীরে অন্যরকম এক অনুভূতি হতে থাকলো। এরপর আমি ফ্রিজকে বশ করে মুক্ত করে দিলাম। সে আমার সামনে দাঁড়িয়ে বলল, হে আমার মালিক, আপনার যখন প্রয়োজন হবে আমাকে আংটির মাধ্যমে ডাকবেন, আমি সাথে সাথে হাজির হব। এরপরে ফ্রিজটা চলে যেতে চাইলে আমি তাকে বললাম, তোর ভোগটা তো নিয়ে যা, এই পাঠা তোর জন্যই। এরপরে এই ফ্রিজটা পাঠা নিয়ে মুহূর্তের মধ্যে চলে যায়। ধীরে ধীরে আমিও যেন আরো বেশি বিপরীত হয়ে যাই, কেননা আমার কাছে এখন অনেক বেশি শক্তিশালী জিন ছিল। আমি এবার টাকা কামানোর জন্য বিভিন্ন মানুষের উপর বান মারতাম, আবার সেগুলা চিকিৎসা আমি করতাম। এইভাবে একদিন আমার নজর পড়লো আমার পাশের এলাকার রাহাত চৌধুরীর মেয়ের উপরে। মেয়েটা দেখতে এতটাই বিমোহিত হয়ে গেছিলাম যে আমার মনে প্রাণে ঠিক করি আমার তাকে লাগবে। এবার কালো জাদু নয়, রাহাত চৌধুরীকে সরাসরি প্রস্তাব দিই তার মেয়েকে বিয়ে করার। এটা শুনে রাহাত চৌধুরী আমাকে অনেক বেশি অপমান করেন। ঠিক করে যেভাবে হোক এই মেয়েকে আমার করে নেবই, যেভাবে হোক। সেদিন রাতে আমি আবারও সেই তান্ত্রিক ফ্রিজকে স্মরণ করি আর
ইফরিত এসে আমাকে বলল, বালিক আমাকে ডাকলেন কেন, কি করতে হবে? আমি তখন বললাম চৌধুরী মেয়ের কথা। এটা শুনে ইফরিত বলল, ঠিক আছে বালিক, আমি আমার সহকারী কয়েকজনকে পাঠিয়ে দিচ্ছি, 2 দিনের মধ্যে কাজ হয়ে যাবে। এবার সে চলে যায়। 2 দিন পার হয়ে যায়, ফলাফল দেখতে পাচ্ছিলাম না। এরপর আমি আবার ইফরিতকে ডাকলাম। ইফরিত আসলো। আমি ধমকে শুরু বলি, কে রে ইফরিত, হ্যাঁ তো বলেছি 2 দিনের মধ্যে কাজ হয়ে যাবে, আমি তো হলো না, কোনো কাজের তো কাজ কিছুই হলো না, বল তুই কি শাস্তি দেব বল। ইফরিত তখন বলল, বালিক আমাকে আরো 2 দিন সময় দিন, এবার আমি নিজেই আপনার কাজটা করে দিব। কেটে গেল আরো 2 দিন। তারপরে কাজ না হয় আমি ইফরিতকে ডেকে তার উপর অত্যাচার করতে শুরু করলাম। এবার ইফরিত কাঁদো কাঁদো করে বললো, বালিক আমাকে মারবেন না, মারবেন না, আমি আপনার কাজটা করার চেষ্টা করছি, কিন্তু মেয়েটা সবসময় পবিত্র অবস্থায় থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক চেষ্টা করে ওকে ধরতে পারছি না। এই মেয়ে আপনার পেতে হলে প্রথমে এই মেয়ের নামাজ থেকে বিরত রাখতে হবে, তাকে নাপাক অবস্থা আচর করতে হবে। ইফরিতের মুখে এসব কথা শুনে আমার মধ্যে রাগ আরো বেড়েছে। সেদিনের মতো ইফরিতকে বিদায় করে দিয়ে আমি ভাবতে থাকি কিভাবে মেয়েটিকে নাপাক করবো বা নামাজ পড়া থেকে দূরে রাখবো। এসব ভেবেই মেয়েটির ওপর নজরদারি করার জন্য 2টা জিনকে পাঠিয়ে দিই। এভাবে কেটে গেল আরো কয়েকটা দিন। এরপর সেই জিন 2টা আমাকে বলল, ওই বেটার একটা বান্ধবী আছে, মেয়েটা ভালো নয়, মেয়েটার মাধ্যমে চৌধুরী মেয়েকে কাবু করতে হবে। সেদিন রাতে আমি ডিসি ভূতের মাধ্যমে চৌধুরী মেয়ের বান্ধবীকে বিমোহিত করে আমার কাছে নিয়ে আসা রাখতে। বলে রাখা ভালো, রাহাত চৌধুরীর মেয়ের নাম ছিল রত্না, আর রত্নার বান্ধবী অর্থাৎ খারাপ মেয়েটির নাম ছিল মুন্নি। এরপর আমি মুন্নির উপরে বশীকরণ বিদ্যা প্রয়োগ করা শুরু করলাম। মুন্নিকে বশ করে আমার হাতের পুতুল বানিয়ে ফেলি। এরপর মুন্নির মাধ্যমে রত্না ধীরে ধীরে অন্য মনস্ক করে ফেলি। মুন্নিকে মাঝে মাঝে কিছু টাকা দিতাম। সেই টাকা দিয়ে মুন্নি ভালো ভালো জামা কাপড় কিনতো, আর রত্নাকে এভাবে চলতে থাকবে বাধা দিত, কিন্তু কিছুতেই যেতে দিত না। রত্নাও মুন্নির সাথে তাল মিলিয়ে চলতে থাকে। যে মেয়ে আগে পর্দা ছাড়া কিছুই করতো না, সেই মেয়ে ধীরে ধীরে জামা কাপড় বাইরে পড়া শুরু করে দিত, আর কিছুদিন যেতেই নামাজ পড়াও বাদ দিয়ে দিল, অনিয়মিত হয়ে যায়। এভাবে কেটে যায় আরো 2টা মাস। এরপর যখন রত্না একেবারে ধর্ম বিমুখ হয়ে যায়, তখন আমি সুযোগটা একেবারে কাজে লাগিয়ে দিই। ইফরিতকে ডাকলাম এবং মেয়েটিকে আমার বশীভূত করার জন্য বলে দিই, যেহেতু রত্না বাড়ির সবাই রীতিমতো নামাজ কালাম পড়তো, তাই সাধারণ বশীকরণ বিদ্যায় কাজ হয় না। এরপর আমি ইফরিতের মাধ্যমে 4টা তাবিজ তৈরি করে এবং রত্নার বাড়িতে চালান করে দিই। এভাবে কেটে যায় আরো 1 সপ্তাহ। তারপর আমি আমার তাবিজ কাজ করা শুরু করে দেয়। আমি নিয়মিত মুন্নির মাধ্যমে রত্নার খোঁজ খবর নিতাম। রত্না দিন দিন শুকিয়ে যাচ্ছিল, বুঝতে পারছিলাম আবার তন্ত্র মন্ত্র কাজ করছে। এরপর একদিন সুযোগ বুঝে নিশি চালান করে সে রত্নার উদ্দেশ্যে। এবার কোনো বাধা বিপত্তি ছাড়াই নিশিভূত সফল হয়ে যায় রত্নাকে বিমোহিত করে আমার কাছে নিয়ে আসতে। আমিও যথারীতি অন্যান্য মেয়েদের মতোই রত্নাকে ভোগ করি। এভাবে অনেকটা দিন ভোগ করার ফলে রত্নার পেটে বাচ্চা চলে আসে এবং কিছুদিনের জন্য রত্নার পরিবার সহ পুরো এলাকা রীতিমতো রটিয়ে যায় ব্যাপারটা। সবাই রীতিমতো থুতু ফেলে এবং চৌধুরী পরিবারের উপরে, কেননা কেউ জানতো না যে এই বাচ্চার বাবাকে। আমার ততদিনের রত্নার উপর থেকে মন উঠে গেছে। এরপর রত্না পরিবারের ডাক্তারের মাধ্যমে বাচ্চাটা নষ্ট করে ফেলে এবং তারা হুড়ো করে রত্নাকে দূরের একটা গ্রামে নিয়ে যায় এবং বিয়ে দিয়ে দেয়। এভাবে একের পর এক মেয়েদের ভোগ করে আমার বেশ ভালোই চলছিল দিনকাল। কিন্তু একদিন বিপত্তিটা বাঁধলো। আর লোক দেখে ফেললো আমার ঘরে একটা মেয়ে প্রবেশ করতে। সেও বুঝতে পেরেছিল মেয়েটা হয়তো নিজের হুঁশ নেই। রাতারাতি ছড়িয়ে পড়লো বিষয়টা। গ্রামের মধ্যে পুরো কথা বেশিক্ষণ থাকে না, একেবারে গন্ধের মতো চলে যায়। আবারও পঞ্চায়েত বসলো, আবারও আমার পরিবারের বিচারের সম্মুখীন করা হলো। সে বেটিকে ডাকালো, কিন্তু মেয়েটি যেহেতু নিজের জ্ঞানে কিছু করেনি, তাই সে সব কিছু অস্বীকার করলো। তাই সাধারণ বিচারের মাধ্যমে এই বিষয়টা শেষ হয়ে গেল। এবারে আমার মাথায় যেন আরো বেশি রাগ চেপে বসলো। তাই একটাতে প্ল্যান মতো 2টো নিশি চালান করলাম। একটা নিশি পাঠালাম ওই মেয়েটাকে নিয়ে আসার জন্য, আর একটা নিশি পাঠালাম ওই লোকটাকে নিয়ে আসার জন্য যে আমার ঘরে প্রবেশ করতে দেখেছিল। নিশি তার কাজ ঠিকঠাক মতো করছিল। তাদের দুজনে বিমোহিত করে ফেলেছিলাম একেবারে, এবং একে অপরের দিকে রীতিমতো সঙ্গম করতে বাধ্য করেছিলাম। এরপর আমি গ্রামের কিছু মানুষ এনে সেসব দেখালাম। গ্রামের সবাই তখন লোকটার ওই মেয়েটার উপর বিচার করলো এবং খারাপ কথা বলে। তারপর তাদেরকে বিয়ে দেওয়া হয়। যেখানে লোকটার আগে থেকেই একটা সংসার ছিল,
আর ততদিনে মেয়েটার বাচ্চাটা পরিচয় পেল এই লোকটার। বেশ চলছিল এইভাবে, এবং একের পর এক মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক। বাড়ি থেকে যতই বিয়ের প্রস্তাব আসুক না কেন, কোনোভাবে রাজি হতাম না। কেননা আমি ঠিক করেছিলাম আমি কখনো বিয়ে করব না। কেননা শয়তানের সাথে চুক্তি করেছিলাম যে সে বলেছিল আমার প্রথম সন্তানকে ভোগ দিতে হবে। অবশ্য সেটা তার বৈধ সন্তান হতে হবে, এবং অবশ্যই বিয়ে শাদী করার মতো ইচ্ছা যেন না হয়। এই জন্য এই কথা জানতো দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষটাও ভালো লাগার জায়গা থাকে, একটা জায়গা সে নিজের আবেগী মন থেকে অনুভব করে, যেটা কখনো সে হারাতে চায় না। এদিকে আমার বয়সটা সময়ের গতিতে এগিয়ে চলতে থাকলো। এভাবে কেটে গেল অনেকগুলো বছর। আজকে আমি 7 বছর, প্রায় 7 বছর আমার পরিবার থেকে বিচ্ছিন্ন। আর কেন বিচ্ছিন্ন একটু পরে বলছি। আমার বয়স যখন 57, তখন আমি একদিন একটা মেয়েকে বশ করে ভোগ করার জন্য, কিন্তু সেদিন আমি অক্ষম ছিলাম। তাই ঠিক করলাম আবার যৌবন আবারও সতেজ করব। এই জন্য চিন্তা ভাবনা থেকে আমি সেই তান্ত্রিক ইফরিতকে স্মরণ করলাম। কিছুক্ষণের মধ্যে সে চলে আসলাম। তার কাছে জানতে চাই কিভাবে আমার মৃত্যুর আগ পর্যন্ত যৌবন ধরে রাখতে পারবো। এই কথা শুনে ইফরিত অনেকটা সময় নিয়ে ভেবে বলতে শুরু করলো, বণিক, আপনি যা বলেছেন এই কাজটা অনেক কঠিন। এটার জন্য আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে, অনেক অনেক কষ্ট করতে হবে। জানাবো না। আরে কি করতে হবে এটা তো বল, সরাসরি বল কিভাবে করতে হবে, কিভাবে আমি মহাশক্তি পাবো। ইফরিত তখন আবার বলা শুরু করলো, বণিক, আমরা ইফরিত হচ্ছে জিন জাতির মধ্যে অন্যতম শক্তিশালী। আমরা যার উপাসনা করি তার নাম হচ্ছে গুস্তাভো গম। গুস্তাভ হচ্ছে একজন শক্তিশালী অপদেবতা। তার শক্তিতে সকল অপশক্তি চলাচল করে গুস্তাভ এতটাই ভয়ঙ্কর হবে যা দেখা পেয়েছে এমন মানুষ নেই বললেই চলে। কারণ কেউ পেয়ে থাকলে সে আর বেঁচে নেই। বলিক, আপনি গুস্তাভকে সাধনা শুরু করে দেন। আমি নিয়ম শিখিয়ে দিচ্ছি। এটা একমাত্র উপায় আপনার সমস্যার সমাধানের জন্য। শয়তানের দেবতা গুস্তাভকে ডাকতে হলে আপনাকে প্রথমে একটা 7 দিনের ছেলের বাচ্চা জোগাড় করতে হবে। আর হ্যাঁ, সে বাচ্চার জন্ম হতে হবে শনিবারের মধ্যে, পরের কাল পোহরে। তারপর সে বাচ্চাকে একটা কুমারী মেয়ের গলা কেটে রক্ত দিয়ে গোসল করিয়ে দিতে হবে। তারপর তাকে জীবিত অবস্থায় কেটে 4 ভাগ করতে হবে। তারপর কুমারীর লাশটার উপরে বাচ্চার কাটা দেহটা রেখে গুস্তাভ স্মরণ করতে হবে। এই কাজ সামান্য ভুল হলে আপনার জীবন চলে যেতে পারে। গুস্তাভ এসে আপনাকে যেভাবে কাজ করতে বলবে ঠিক সেভাবে করতে হবে, তাহলে আপনার কাজটা হয়ে যাবে। এরপর আমি অনেক খুশি হয়ে যাই এবং শনিবার কাল পোহরের জন্ম নিয়ে আসে একটা বাচ্চার খোঁজ পাই। এরপর বাচ্চার 7 দিন যখন বয়স, জিনের মাধ্যমে পুরো পরিবারকে গোমরাহ করে বাচ্চাটাকে চুরি করে আনে। আর অন্যদিকে নিশির ডাকের সাহায্যে একটা কুমারী মেয়েকে বিবাহিত করে আবার আস্তানায় নিয়ে আসি। তারপর সেদিন রাতে, গভীর রাতে, যখন পুরো দুনিয়া ঘুমের মধ্যে বিভোর, আমি তখন শুরু করি এক মহাযজ্ঞের। রাতের নীরবতায় আমি যেন একমাত্র পিশাচ জেগে আছি। আর আমার সামনে 2টা দেহ, একটা 7 দিনের বাচ্চা আর একটা হলো 13 দিনের কুমারী মেয়ে। মেয়েটা অবশ্য হাত পা মুখ একেবারে বাচ্চা বাঁধা ছিল। মেয়েটির মুখ বড় বড় চোখ করা ছিল, আমার দিকে তাকিয়েছিল এবং মনে হচ্ছিল সে বোধহয় ভিক্ষা চলছে, একেবারে ভিক্ষা চাইছে আমার কাছে তার জীবন। কিন্তু আমি তো স্বার্থ হাসিলের জন্য একেবারে পাগল হয়ে গেছিলাম, বদ্ধউন্মাদ। এরপর আমি মেয়েটার সকল বস্ত্র খুলে ফেলি এবং তাকে শ্মশানের ছাই এবং সদ্য কবরের ভেজা মাটি দিয়ে আঠালো মিশ্রণ দিয়ে লেপে দিই সারা দেহে। তখনও মেয়েটি আমার দিকে রীতিমতো ভয়ের তো চোখে তাকিয়েছিল। এরপর আমি শয়তান গুস্তাভের নাম দিয়ে রীতিমতো মেয়েটার গলা কেটে বলি দিয়ে দিই একেবারে, এবং মেয়েটা গলা কাটা মুরগির মতো ছটফট করছিল আমার সামনে। এরপর ধীরে ধীরে নিথর হয়ে যায়। অন্যদিকে আমি বেটার গলা দিয়ে রীতিমতো বের করা সেই রক্তগুলো একটা পাত্রে সংগ্রহ করে নাই। এরপর 7 দিনের বাচ্চাটিকে কাঠের মেঝের উপরে রক্ত দিয়ে গোসল করায়, আর এরপর চাপা দিয়ে আর কোরাল দিয়ে কুপিয়ে 4 ভাগ করে ফেলি। এরপর আমি বাচ্চাটার 4 ভাগ করা দেহটা ওই কুমারী মেয়ের দেহের সাথে সাজিয়ে দিই। এরপর ইফরিতের শেখানো সে বঞ্চপরের শয়তানের দেবতা গুস্তাভকে ডাকতে থাকে। আধা ঘন্টা হয়ে যায়, শয়তানের দেবতা গুস্তাভকে দেখানি। আমি আমার চোখ বন্ধ করে আবারও মন্ত্র পড়তে লাগলাম। তারপরও কিছুক্ষণ পরে বুঝতে পারলাম আমার নিচে মাটি যেন ধীরে ধীরে কেঁপে উঠছে,
বড় হচ্ছে, অনেক অনেক বড় দানবের আবির্ভাব করছে। তারপরে ধীরে ধীরে পথ চলার সাথে মাটি রীতিমতো কেঁপে কেঁপে উঠছে। তখনই মন্ত্র পড়ে যাচ্ছি তো পড়ে যাচ্ছি, এরপর বুঝতে পারলাম দানবটা আমার কাছে এসে দাঁড়িয়ে আছে। কেননা তার নাকে শ্বাস প্রশ্বাসের ফোঁস ফোঁস শব্দ হচ্ছিল। এরপর শুনতে পেলাম দানবটা বলে উঠল, চোখ খোল, আমি এসেছি। আমাকে এভাবে কেন ডেকেছিস? তুই কি জানিস না আমাকে ডাকা মানে সাক্ষাৎ মৃত্যুকে দাওয়াত দেয়া? তখন আমি চোখ খুলে দেখতে পেলাম অনেক বড় মানুষের আকৃতি একটা দানব দাঁড়িয়ে আছে। দানবটার উচ্চতা আকাশ ছুঁই ছুঁই, তার পা দুটা মনে হচ্ছে ঘোড়ার পায়ের মতো, আর কালো কালো লোম দিয়ে রীতিমতো ঘেরা। আর একটু উপরের দিকে তাকাতে দেখলাম তার পুরো শরীরটা জুড়ে অসংখ্য চোখ, এবং চোখ মুখ কেমন যেন বানরের মতো। তার মুখের দুই পাশ থেকে রীতিমতো খ্যাঁক শিয়ালের মতো দুইটা দাঁত বেরিয়ে আছে। দানবের চোখগুলো যেমন ইটের ভাটার মতো ঝলঝল করছিল। তার বিশাল পেশি বহুল দেহ আর হাত থেকে রীতিমতো সেরকম ভয় পেয়ে গেলাম। এরপর আমি দানবটাকে বললাম, এ প্রভু, আপনি এসেছেন, আমি ধন্য। এরপর দানবটা বলল, আমি গোস্তাব, তুই হয়তোবা জেনে বুঝে হয়তোবা আমাকে স্মরণ করেছিস। এখন বল, কি কারণে আমাকে ডেকেছিস বল। এরপর আমি শয়তানের দেবতা গোস্তাব কবি, প্রভু, আমি চির সবুজ বা চির যৌবন লাভ করতে চাই। আমি যেন আমৃত্যু পর্যন্ত যৌবন থাকতে চাই, সতেজ করে থাকতে পারি নিজেকে। এরপর গোস্তাব বলল, তোর ইচ্ছা আমি পূরণ করতে পারি, কিন্তু এর জন্য তোকেও কিছু করতে হবে। তো আমি ভয় জিজ্ঞেস করি, কি 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 করতে হবে প্রভু? আমি করতে রাজি আছি। এরপর গোস্তাব বলল, আচ্ছা শোন, তোকে প্রথমত তোর বৈধ এবং তোর প্রথম বাচ্চা আমার নামে বলে দিতে হবে। আর তাছাড়া ওই শক্তি পাবি তুই 2 মাস 11 দিন পরে। যদি সেদিন নফল নামাজ পড়িস তাহলে তুই পেয়ে যাবি সে অফুরন্ত যৌবন শক্তি। যেদিন তুই কাজ শুরু করতে পারবি সেদিন থেকে ঠিক 3 বছর 2 মাস 11 দিন পরে তুই পাবি এই শক্তি। আর এই সময়টাতে তুই কোনো মেয়ের সাথে সংযম করতে পারবি না। এর মধ্যে তোকে 13 মেয়ের গায়ের শুকনো চামড়া এবং বুড়ো শুকরের মাংস দিয়ে একটা মেয়ের অবয়ব তৈরি করতে হবে। তারপর সে মেয়েটা আমার সামনে বলে দিতে হয়ে যাবে, কিন্তু এই কথা একটু যাতে নড়চড় না হয়, নড়চড় হলে তোর মৃত্যু সন্নিকটে হয়ে যাবে। আমি ভয় রাজি হয়ে যাই। তারপর সেদিন গোস্তাব চলে যায়। এইভাবে কেটে যাচ্ছিল দিনের পর দিন। আমি ভাবতে থাকি কিভাবে কি কাজটা করা যায়, বুঝতে পারলাম না। ততদিনে বাড়িতে মা বৃদ্ধ হয়ে গেছে, আমি ছোট ভাই এবং তার বউ, সন্তান, 2টা সন্তান ছিল। আমি তখন ভাবতে থাকি কাজ শুরু করে দেব। এমন সময় আমার পরিবারের সাথে একটা দুর্ঘটনা করতে লাগলো। ছোট ভাতিজা গাছ থেকে পড়ে পা ভেঙে ফেললো। ছোট ভাইয়ের বউ অস্বাভাবিকভাবে হাত কেটে ফেললো। আর তার থেকে বড় কথা, আবার মাটাও মারা গেল। মা মারা যাওয়ার পর আমি এবার একটু সাবধান হয়ে যাই। একদিন এই ফ্রিজ জিনটাকে ডেকে দিয়ে জিজ্ঞেস করলাম, আমার এখানে এতগুলো দুর্ঘটনা ঘটার কারণটা কি? তখন সে ফ্রিজ বলল, মালিক, আমাকে একটু সময় দিন, আমি খোঁজ নিয়ে আপনাকে জানাচ্ছি। এরপর এই ফ্রিজ চলে গেল। 2 ঘন্টা পর আবার আসলো। এরপর এই ফ্রিজ বলতে শুরু করলাম, মালিক, আপনি ঠিক সন্দেহ করেছেন। আপনি দিন দিন যত শক্তিশালী হচ্ছেন ততই আপনার শত্রুর সংখ্যা বেড়ে যাচ্ছে। কিন্তু কিছু শক্তিশালী তান্ত্রিক জিন নজর পড়েছে আপনার উপরে। আপনি যেন গোস্তাবের মাধ্যমে বেশি শক্তিশালী হতে না পারেন, তাই আপনার পরিবারকে ক্ষতি করেছে। প্রথমে আপনার ভাতিজাকে কাছ থেকে ফেলে আপনাকে সাবধান করার চেষ্টা করেছে। তারপর আপনি থামেননি, তাই আপনার ভাবির হাত কেটে ফেলেছে, তাও আপনি বুঝতে পারেননি। এরপর আপনার মাকে হত্যা করেছে। ওই জিনগুলোর সামনে আসতে পারছে না ভয়। যদি তাদের কেউ আমার মতো বন্দি করে ফেলেন আপনি, তাই তারা দূর থেকে আপনার ক্ষতি করার চেষ্টা করছে। তারপর আমি ইফরিদের কাছে কথাগুলোর সমাধান জানতে চাই। তখন ইফরিদ বলল, মালিক, আপনি যেহেতু দীর্ঘ সময় নিয়ে তপস্যা করবেন, তাই গৃহত্যাগী হওয়াটাই ভালো। আপনি যদি পরিবার থেকে দূরে কোথাও একা থাকতে পারেন তাহলে হয়তো এর থেকে রক্ষা পাবেন, নয়তো একে একে সবাইকে মেরে ফেলবে ওরা। এরপর একদিন সুযোগ বুঝে বাইরে বেরিয়ে গেলাম। তারপর গ্রাম
বন্দর থেকে শহর, দেশ থেকে দেশান্তর ঘুরতে ঘুরতে সঠিক জায়গায় সঠিক সময় আসার জন্য আর কি। এরপর আমি সাঁওতালদের এলাকায় একটা আদিবাসীদের গ্রামে পৌঁছে গেলাম। সেখানে আমি একজন কবিরাজ হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেছিলাম। সেখানে তাদের সেবা করা, নানা রকম রোগের চিকিৎসা করা, টুকিটাকি ঝাড়ফুঁক করা, সবার মনোযোগ একেবারে জোগাড় করে ফেলেছিলাম। আর এতে আমার বেশ ভালোই কেটে যায় 3টা বছর। এরপর তাদের পাহাড়ের একটা প্রান্তে আমার থাকার জন্য একটা জায়গা করে দেয়। আমি সেখানে একটা মাঝারি আকারের ঘর তৈরি করি। ঘরটা তৈরি করা শেষে আমি ঘরটা মরণ কূপের মতো সাজাতে থাকি এবং দিনের বেলায় সবার সাথে মিলেমিশে থাকলে আর গভীর রাতে আমি ঘরের মাটিটা একেবারে খুঁড়ে মাটির নিচে আর একটা ঘরের মতো বানানোর চেষ্টা করি। মাটির নিচে ওই ঘরটা বানাতে আমার আরো 1টা বছর কেটে যায়। আমি তো মাটিতে পাটি মুছিয়ে একেবারে উপরে লেপ তোষক দিয়ে ঘুমাতাম। তাই ঠিক বিছানার নিচে গোপন কক্ষে প্রবেশ করার দরজাটা তৈরি করি। ঘরটার কাজ সম্পূর্ণ শেষ হলে আমি শুরু করি আমার সাধনা। গ্রামের সব উপজাতিরা যখন গভীর ঘুমে বিভোর, তখন আমি নিশি চালান করি গ্রামের থেকে একটা মেয়েকে নিয়ে আসার জন্য। নিশি তখন চলে যায় এবং মেয়েটাকে বিমোহিত করে আমার ঘরে নিয়ে আসে। তারপর আমি মেয়েটাকে ঘরের নিচে গোপন ঘরে বুক করে একটা হাত পা বেঁধে রাখি। মেয়েটাকে ওভাবে ফেলে রাখি। একদিন পরের দিন গ্রামে খোঁজাখুঁজি শুরু করি। একটা পর্যায়ে তারা আমার কাছে এলো। আমিও তখন তাদের সামনে কবিরাজি করার ভান ধরে কিছুক্ষণ বসে থাকি। তারপর আমি তাদেরকে জানাই মেয়েটি তার প্রেমিকার সাথে পালিয়ে গেছে। চিন্তা করবেন না, ওরা ভালোই আছে, একদিন দেখবেন ওরা ঠিক চলে আসবে। সবাই তখন কিছুটা শান্ত হয়ে যায় এবং চলে যায়। সেদিন রাতে আমি প্রবেশ করি সেই পাতাল ঘরে। মেয়েটাকে দেখে খুব ইচ্ছা ছিল তার সাথে সংযম করব, কিন্তু গুস্তাব বলেছিল এমনটা করা যাবে না। এই 3 মাসের মধ্যে 11 দিন। এরপর আমি মেয়েটির 4 হাত পা চারদিকে দিয়ে রীতিমতো টান দিলাম এবং মেয়েটির মুখ দিয়ে একটা কাপড় দিয়ে বেঁধে রাখি। এরপর একটা ছুরি হাতে নিয়ে জীবন্ত মেয়ের শরীর থেকে রীতিমতো পুরো গরুর চামড়ার মতো ছুঁড়ে থাকে। কি বিশ্রী অবস্থা! মেয়েটা রীতিমতো ব্যথায় ছটফট করছিল। আমি যখন মেয়েটার শরীরে অর্ধেক চামড়া ছিঁড়ে ফেলি, তখন মেয়েটা মারা যায়। তারপর আমি বাকিটুকু চামড়া ছিঁড়ে ফেলি এবং সে চামড়ায় লবণ মাখিয়ে রেখে দিই আর বেটির লাশটিকে মাটি চাপা দিয়ে রাখি। আজকে এই প্রথম চামড়া ছিঁড়ার সময় খুব কষ্ট হচ্ছিল, কেননা যুবতী মেয়ে, শরীরের চামড়াটা খুব টাইট ছিল। তা ঠিক করি এরপরে শিকারেরকে মিনিমাম 3 থেকে 4 দিন না খাইয়ে রাখবো, তাহলে চামড়াটা শরীর থেকে কিছুটা আলগা হয়ে থাকবে, চামড়াটা কাটতেও সুবিধা হবে। এই ঠিক পরের সপ্তাহে একসাথে 4টা ভিন্ন ভিন্ন ধরনের নিশি চালান করলাম। সেদিন রাতে তারা 3টা মেয়েকে আমার কাছে হাজির করে। আমি ঠিক আগের মতোই তাদেরকে পাতলা ঘরে করে নিয়ে বেঁধে রাখি। এর পরের দিন আবারও অনেকগুলো মানুষ আমার কাছে আসে এবং আমাকে তাদের সমস্যার কথা জানায়। এবারও আমি তাদেরকে বলি একটা মেয়ে পালিয়েছে আর 2টা মেয়ে চাকরির জন্য গিয়েছে। আমাকে তারা অন্ধের মতো বিশ্বাস করত। তারপর তারা চলে যায়। ঠিক সেদিন পর আমি আবারও ঘরে প্রবেশ করি, পাতাল ঘরে। ঘরে ঢুকে দেখতে পেয়েছিলাম মেয়েটি 3 দিন ধরে খেতে না পেয়ে মরার মতো পড়ে আছে। আমি তখন মেয়েটার গায়ের চামড়া ধরে রীতিমতো টেনে পরীক্ষা করি। বুঝলাম কিছুটা ঢিলা হয়ে গেছে এবং মেয়েটার গোঙানির আওয়াজের জন্য অন্য 2টা মেয়েও জেগে উঠল। তারপর ওই মেয়েটার 4 হাত পা এবং মুখ বেঁধে ফেলি। তারপর জীবন্ত অবস্থায় চামড়া কাটতে শুরু করি। অন্য 2টা মেয়ে সব দেখে রীতিমতো ভয় থরথর করে কাঁদছিল। একটা পর্যায়ে মেয়ে 2টো অচেতন হয়ে চলে যায় এবং এই মেয়েটার চামড়া ছড়িয়ে নিয়ে তাতে লবণ মাখিয়ে রীতিমতো মেখে রাখি এবং লাশটাকে মাটি চাপা দিয়ে দিই। পরের দিন রাতে আবার যখন পাতলা ঘরে প্রবেশ করলাম, মেয়ে 2টো আমাকে দেখে ভয় ছটফট করতে লাগলো। তখন আমি আরেকটা মেয়েকে বেঁধে আগের মতো চামড়া ছাড়িয়ে ফেলি। অন্য মেয়েটা আজকের প্রথমে ভয় রীতিমতো বড় বড় করে কান্না করছিল এবং একটা পর্যায়ে একদম নিশ্চুপ হয়ে যায়। এরপর আমি বুঝতে পারি মেয়েটা অতিরিক্ত ভয় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, পাগল হয়ে গেছে। এর পরের দিন ওই মেয়েটাকেও আগের মতোই চামড়া ছাড়িয়ে মাটিতে রীতিমতো চাপা দিয়ে দিই। এভাবে কখনো 1জন কখনো 2জন এভাবে মেয়েদের চামড়া জোগাড় করতে লাগলাম এবং লবণ দিয়ে চামড়াগুলো প্রতিদিন রান্নার সময় চুলার আগুনে শুকিয়ে নিতাম। এভাবে কেটে যায় 3টা বছর। তখনও কেবল 9টা মেয়ের শরীরের চামড়া জোগাড় করতে পেরেছিলাম। এরপর আরো 2টা মেয়ের চামড়া জোগাড় করি। এর মধ্যে হঠাৎ একদিন গোস্তাব আমাকে সব বলেছিল, কলাই তোর সবাই আর 5 দিন বাকি আছে, সব ঠিকঠাক আছে তো?
উল্টা পাল্টা হলে কিন্তু তোর মৃত্যু। আমি তখন আরো বেশি বেপরোয়া হয়ে গেলাম। একইভাবে একের পর এক নিখোঁজ হয়ে যাওয়া মায়ের গ্রামের মানুষ একবার সাবধান হয়ে যায়। তারা নিয়মিত কয়েকজন মিলে টিম বানিয়ে পাহারা দিত একেবারে। এভাবে সুযোগের অভাবে কেটে গেল আর দুটো দিন। তৃতীয় দিনে আমি আবার সে নিশি জানান করি গ্রামে। নিশি সেদিন একটা মেয়েকে আনতে সফল হয় আর একটা মেয়েকে পাহারাদার দেখে ফেলে এবং ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে। মেয়েটার অবস্থা দেখে গ্রামের মানুষ আরো বেশি পাহারায় ব্যবস্থা হয়ে যায়। আমি পরের দিন ওই মেয়েটির চামড়া খুলে নিই এবং লাশটি মাটি চাপা দিয়ে দিই। পরের দিন রাতে আবারও নিশি চালান করি, কিন্তু আজকে নিশি এক অর্ধ উলঙ্গ নারীকে নিয়ে এসেছিল। কারণ আমি তখন কিছুই বুঝতে পারছিলাম না। মেয়েটিকে পাতাল ঘরে নিয়ে যাই, চামড়া কাটতে থাকি, কেননা সময় শেষ হয়ে এসেছিল। তাই তাড়াহুড়ো করে সব করছিলাম। এরপর আমি আগে থেকে নিয়ে এসে আশা করা একটা বুড়ো শুকুরকে জবাই করি এবং সে মাংস থেকে 13টা বের চামড়া দিয়ে সে নারী মূর্তি বানিয়ে ফেলি। মূর্তিটা মোট 13টা মাথা ছিল। পরের দিন নানা রকম জিনিসপত্র জোগাড় করতে থাকি, কেননা রাস্তায় তো গুস্তাভকে ডাকতে হবে। সেদিন গভীর রাতে আমার ঘরে 13টা মোমবাতি চালিয়ে এবং বানানো মেয়ে মূর্তিগুলোর সামনে নিয়ে গিয়ে মন্ত্র পড়া শুরু করি। কিছুক্ষণের মধ্যে আবার অনুভব করলাম আমার নিচের মাটি কাঁপছে একেবারে, এবং সময়টা বুঝতে পারলাম। এই সময় বুঝতে পারলাম সে এসে গেছে। এরপর আমি বড় একটা রামদা নিয়ে এক কোপে সেই নারী মূর্তিটার মাথা দেহ থেকে সব একবার গলাটা কেটে ফেললাম এবং গুস্তাভকে উদ্দেশ্য করে বললাম, প্রভু, আপনার ভোগ প্রস্তুত প্রস্তুত হয়ে গেছে। এবার গুস্তাভ বলল, কড়াই, আমি খুশি হয়েছি। এখন আমি এই মূর্তির গলা থেকে মাংস খুবলে খাবো এবং তার সাথে সঙ্গম করব। তারপর তুই এটার সাথে সঙ্গম করলে পেয়ে যাবি মহাশক্তি, কারণ কখন আর বুড়ো হবি না, মৃত্যুর আগ পর্যন্ত চির যৌবন পাবি। এরপর গুস্তাভ ঝাঁপিয়ে পড়ে সেই নারী মূর্তিটার উপরে এবং মুহূর্তের মধ্যে কারেন্ট শক খাওয়ার মতো উঠে পড়ে এবং আমার দিকে রাগান্বিত ভাবে তাকায়। আমি বলতে যাব তার আগেও গুস্তাভ বলে উঠল, চিরে জানোয়ারের বাচ্চা, তোর সাহস কিভাবে হয় আমাকে নষ্ট জিনিস ভোগ দেওয়ার? তোর কারণে আজকে আমার শক্তি কমে গেছে। আর 13 মেয়ের মধ্যে একটা মেয়ে এনেছে সরাসরি সঙ্গম করার পরেই মেয়েটা তার প্রেমিকার সাথে গোপন মেলামেশা করে বাড়িতে যাচ্ছিল, তখন তুই তাকে নিয়ে এসেছিস। তোকে ছাড়বো না, আজকে তোর মৃত্যু অবধারিত। আমি তখন দিক বেদিক দেখে একবারে মন্ত্র পড়ে তাকে আটকানোর চেষ্টা করি, কিন্তু কিছুটা সফল হই। আমি জানতাম গুস্তাভকে বেশিক্ষণ আটকে রাখার ক্ষমতা আমার নেই, তাই গুস্তাভকে সেখানে বন্দি করে আমি পালাতে রাখতাম এবং বাড়ির বাইরে এসে দৌড়াতে থাকি। একটা সময় ভোরের আজানের শব্দ শুনতে পাই, নতুন করে যেন শরীরে প্রাণ ফিরে পাই। এই ঘটনা ঘটেছিল গতকাল রাতে। আজকে আমি নির্জন জঙ্গলের মধ্যে আশ্রয় নিয়েছিলাম। হঠাৎ অনুভব করলাম দানবটা একটা মানুষের আকার নিয়ে আমার সামনে হাজির হলো। আমি কিছুটা বুঝে ওঠার আগে আমার পা ধরে কয়েকটা আঁচার মারে এবং আমাকে ছুঁড়ে মারে, একটা গাছের দিকে ছুঁড়ে মারে, আর সেই গাছের একটা ডাল আমার বুকে পড়েছে। এরপর আমি কোন রকমের শয়তানটাকে দেবতা সে গুস্তাভকে আটকে ফেলি এবং তোমার কাছে নিয়ে আসি। গুস্তাভ কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, হয়তোবা তোমরা কেউ এই গন্ডির বাইরে বেরো না। লোকটার মুখে এমন ভয়ঙ্কর ঘটনা শুনে আমরা 4 বন্ধু রীতিমতো হতবাক হয়ে যায়। লোকটার অপকর্মের জন্য তাকে ঘৃণা করব নাকি এক মুমূর্ষ অবস্থায় সাহায্য করব, কিছুই ভেবে উঠতে পারছিলাম না। এমন সময় গাছপালা ভাঙার মর্মর শব্দ শুনতে পেলাম। দেখতে পেলাম ঘূর্ণিঝড়ের মতো গাছপালা ভাঙতে ভাঙতে একটা বিভৎস অপর আমাদের দিকে রীতিমতো ছুটে আসছে। আমরা এটা দেখে অজ্ঞান হবার মতো অবস্থা হলো। এরপর দানবটা গন্ডির চারপাশে ঘুরে ঘুরে অনেক ভয়ঙ্কর একটা আওয়াজ করতে লাগলো। কানাই ফকিরকে তখনও দেখতে পেলাম, বলছে, প্রভু প্রভু আমাকে মাফ করে দিন, প্রভু বাবু আমাকে মাফ করে দিন। আমি এরপর আপনার জন্য আরো কিছু ভোগের ব্যবস্থা করবো, ভালো ভোগের ব্যবস্থা করবো, আমাকে ক্ষমা করে দিন। তখন সে দানবটা অর্থাৎ গুস্তাভ বলে উঠল, তোর কোনো খবর নেই, তোকে মেরে আমরা শান্তি হবে। এটাই আমার নিয়ম, তোর মৃত্যু আবার হাতে হবে, এটাই তোর নিয়তি। এরপর দানবটা বলল,
করাই, এই গন্ডি কতক্ষণ তোকে রক্ষা করবে? তুই যদি নিজে থেকে গন্ডির বাইরে বের হোস তাহলে শুধু তোকে মারবো, আর যদি না বের হোস তাহলে তোর সাথে এই ছেলেগুলো মরবে, তোর পরিবারের সবাইকে মারবো। এই বলে ভয়ঙ্কর ভাবে হাসতে লাগলো। আবার হাসতে হাসতে বলল, কনাই, তোর ভাই ভাবি তাদের 3টা সন্তান, তাদের মৃত্যু মারতে পারবি তো? তুই এমনিতেও একটু পরে মারা যাবি। এরপর কানাই ফকির রীতিমতো আস্তে আস্তে উঠে দাঁড়ালো আর চিৎকার করে বলল, আমাকে মেরে ফেললেই তো তুই শান্ত হবি, তাই না? তুই শান্ত হবি, তাই না? তাহলে আমি প্রস্তুত, আমি প্রস্তুত, আমি প্রস্তুত। মরার আগে নয়, একটা ভালো কাজ করি, কয়েকটা প্রাণের হেফাজত করে যাই, কয়েকটা প্রাণের হেফাজত করে যাই। এই বলে কানা ফকির 2 ছাড়িয়ে গন্ডির বাইরে চলে গেল। মুহূর্তের মধ্যে কয়েকটা হাত এসে তাকে ছিন্ন ভিন্ন করে কোথায় যেন নিয়ে চলে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে এসব ঘটনা ঘটে গেল এবং ফকিরকে দেখে মনে হয়েছিল সে যেন খুশি মনে মৃত্যুকে আলিঙ্গন করে নিল। এরপর আমরা 4 বন্ধু হতভম্ব হয়েছিলাম, এতটাই ভয় পেয়ে গেছিলাম মুহূর্তে অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফিরল তখন দেখতে পেলাম আমরা 4 জন সিকিউরিটি কোয়ার্টারের একটা রুমে শুয়ে আছি। এরপর তারা আমাদেরকে অনেক বকাবকি করলো এবং অল্প কিছু জরিমানা করে ছেড়ে দিল। আমরা তাদেরকে বুঝে বলেছিলাম যে আমরা রাতে পিকনিক করার জন্য জঙ্গলে গিয়েছিলাম। আমরা এরপর তাদের সাহায্য নিয়ে কক্সবাজারের একটি হসপিটালে 3 দিন চিকিৎসা নেই, কিছুটা সুস্থ অনুভব করায় ঢাকা ফিরে আসি। তো এই ছিল আমার কল্পনার আকাশে কিছুটা বহিঃপ্রকাশ। কেমন লাগলো কানু জাদুকরের এই ভয়ঙ্কর ঘটনাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে ভাই, আপনাকে নতুন করে কি বলবো বুঝে উঠতে পারছি না। ভাইয়া, আপনি সত্যি অসাধারণ একজন মানুষ। সেই যে 23তম এপিসোডে আপনার প্রথম ঘটনা শুনেছিলাম, তারপর থেকে কেন জানি ধীরে ধীরে একটা পরিবার হয়ে গেল, বুঝতেই পারলাম না। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আমার ঘটনাকে জীবন্ত করে মানুষের কাছে প্রেজেন্ট করে দেওয়ার জন্য। আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। আর জেফরি ভাইয়া এবং প্রিয় শ্রোতা বন্ধুগণ, আপনার উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের আন্তরিকতা এবং ভালোবাসা কখনোই ভুলতে পারবো না। আমি আগামী কয়েক সপ্তাহে হয়তোবা ঘটনা দিতে পারবো না। সবার কিছু নিজ নিজ সমস্যা থাকে, ঠিক তেমনই সমস্যা আছে। হয়তোবা মানসিক ট্রমাতে আছি, নিজেকে একটু গুছিয়ে নিই, তারপর ইনশাল্লাহ আবারও ফিরে আসবো আপনাদের মাঝে। ততদিন সবাই ভালো থাকবেন, আশেপাশের সবাইকে ভালো রাখবেন। আমি ইমরান এইচ খান আজকের মতো বিদায় নিচ্ছি। হয়তো আবারও আপনাদের মাঝে ফিরে আসবো অন্য কোনো দিন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।